বরাবরের মতো আবার চলে আসলাম আজকে একটি নতুন অধ্যায় নিয়ে। আপনাদের দোয়াই ভালো আছি বলে ক্লাসে চলে এসেছি এবং আপনারা সবাই কেমন আছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি জানতে চাই আপনারা সবাই ভালো আছেন কিনা, সামনে যেহেতু পরীক্ষা, দুশ্চিন্তায় আছেন, আর কোন কোন বিষয় আপনাদের ক্লাস লাগবে সেগুলো জানাবেন। এখন এই ছন্দ মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্ষর। অক্ষর বিশ্লেষণ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। নর্মালি প্রশ্ন কিভাবে আসে এখানে, আজকে যে উদ্দেশ্যে আমরা ক্লাস নিচ্ছি দুটো উদ্দেশ্য বলবো। একটা উদ্দেশ্য হচ্ছে, যেমন কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা হলো, সেখানে আসছিল বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে। এই যে কোশ্চেন, এই যে দেখুন না, কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলো, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি অন্যান্য অধিভুক্ত হয়তো বা গুচ্ছতে আসছে হয়তো বা, খেয়াল করে দেখেন। তো এই যে অক্ষর থেকে সাধারণ কিছু প্রশ্ন আসে। আরেকটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন স্পেশালি টের পাওয়া যায় এবং ব্যাংকে, সেটা হচ্ছে একটা শব্দ দেয়, শব্দ দিয়ে বলে এটি কোন অক্ষর, স্বরান্ত নাকি ব্যঞ্জনান্ত, মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর নাকি ওপেন বা ক্লোজ সিলেবল, এই ধরনের প্রশ্ন আসে। তো এইটা আমরা বের করব। হ্যাঁ, এটা একটু অক্ষরের দ্বিতীয় স্টেপ, এটা আমি একটু পরে পড়াবো। আরেকটা প্রশ্ন আসে যেটা সবচেয়ে আপনাদের কমন কোশ্চেন আজকে, যে জন্য আপনারা ক্লাসে জয়েন করেছেন। একটা লাইন দেয়, যেমন হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই। এই যে তাহারই পড়ে মনে একটা কবিতার এই যে লাইনটা দিয়েছে বা পংক্তি দিয়েছে, দিয়ে বলেছে এটি কোন ছন্দে রচিত ও মাত্রা গঠন বা মাত্রা বিন্যাস। এই ধরনের কোশ্চেনটা আপনারা পারেন না বললেই চলে, মানে যারা বিগিনার আছেন বা যারা পরীক্ষা দিবেন পারেন না বললেই চলে। কিংবা বিভীষণের প্রতি মেঘনাথ থেকে আসতে পারে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এই লাইনটা হচ্ছে কোন কয়টা মাত্রা আছে বা কত মাত্রার, কিংবা কোন মাত্রার বা কোন ছন্দের রচিত। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো আজকে আমরা এটা নিয়েই শুরু করছি। চলুন আমরা শুরু করছি, অনেক কথা বলে ফেলেছি। দেখেন, এই ছন্দ এবং হচ্ছে মাত্রা, এই ছন্দ মাত্রা নির্ণয় করার আগে আপনাকে অক্ষর সম্পর্কে ইন ডিটেলস খুব ভালো করে জানতে হবে। তো আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে একটু অক্ষর নিয়ে কথা বলি, রাইট? অক্ষর জিনিসটা কি? তো আজকের ক্লাসে যেটা অক্ষর সেটা হচ্ছে দল। আমরা আজকে দল হিসাবে জানবো। এই যে আমরা ছন্দ মাত্রায় দল পড়বো আমরা, কিন্তু আমি এখন বলতে যাচ্ছি অক্ষরটা বুঝে নেন আগে। অক্ষরটা কি? অক্ষর হচ্ছে ভাই, আমরা অনেক সময় বলি না যে তোর নামের অক্ষর কয়টা। আমরা ছোটবেলায় কিন্তু জিজ্ঞেস করতাম তোর নামের অক্ষর কয়টা। তো তোর নামের অক্ষর কয়টা বলতে আমরা কি করতাম, আমরা গুনতাম, যে বর্ণগুলো গুনতাম, রাইট? তাও তো ভালো করে গুনতে পারতাম না, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো গুনতাম। তো এই বর্ণ, যেটাকে ইংলিশে বলা হয় লেটার, রাইট? আর যেটা হচ্ছে অক্ষর, সেটা বর্ণ এক না, এটাকে ইংলিশে অক্ষরকে বলা হয় সিলেবল। অর্থাৎ আমি একটা শব্দ বলছি, দেখেন বিউটিফুল। এই বিউটিফুল এই শব্দটাই অক্ষর আছে কয়টা, অর্থাৎ আমি এই বিউটিফুল শব্দে সিলেবল আছে কয়টা, আমি কয়টা স্টেপে এটা উচ্চারণ করতে পারছি। যেমন দেখেন বিউটিফুল 3টা স্টেপ, তার মানে 3টা অক্ষর আছে এখানে, সিলেবল আছে ইংলিশে। আর বাংলায় কিংবা আচ্ছা ধরেন আমি লেটার কয়টা আছে, তো বিউটি BEAUTIFUL, এই কয়টা হয়েছে? 9টা মেবি, তাই না? আমি স্পিডে গুনছি, মেবি 9টা আছে। তো খেয়াল করে দেখেন, এইটাকে বলা হয় লেটার বা বর্ণ বলা হয়। তো এখন এবার আসেন যে অক্ষর, যেমন কয়দিন আগে পরীক্ষা আসছে, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে, রাইট? কি আসছে? বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে। এখন এই অক্ষর বলতে তো ওই বর্ণ না, এটা হচ্ছে কয়টা সিলেবল আছে, মানে স্টেপ আছে কয়টা বা কয়টা দল আছে। এক্ষেত্রে আপনাদেরকে আমি দুটো ওয়েতে পড়াবো। একটা হচ্ছে নর্মালি আপনারা জানেন যে বেসিক কথা বলি, এবং তারপরে টেকনিক্যালি একটু পড়ানোর চেষ্টা করি। ভাই দেখেন ভাই, আমরা কিন্তু বাংলার কেউ গবেষক হতে আসি নাই। প্রথম কথা, বাংলার কেউ গবেষক হতে আসি নাই, বা ভাষা বিজ্ঞানী বা ব্যাকরণবিদ হতে আসি নাই। আমরা যারা এখানে ক্লাস করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় যেন কাঙ্ক্ষিত ভালো ফলাফল বা ভালো একটা মার্ক পাই আমরা, রাইট? পরীক্ষায় প্রশ্ন আসলে সেই প্রশ্নটা যেন আপনি কম পড়ে বা কিংবা মোটামুটি ধারণা নিয়ে যেন আপনি উত্তর করতে পারেন, তাই না? কারণ আমি একটা কথা বলি ভাই, দেখেন যে আপনি শুধু ব্যাকরণই পরীক্ষা দিবেন না, আপনি বাংলা সাহিত্য দিবেন, ব্যাকরণ দিবেন, মুখস্থ পাঠ বিরোচন দিবেন, তাই না? ইংলিশের ভোকাবুলারি দিবেন, তারপর হচ্ছে সাহিত্য লিটারেচার দিবেন, তারপর গ্রামার পার্ট দিবেন, তারপর ম্যাথের আছে 3টা আইটেম, তারপর হচ্ছে জেনারেল নলেজের 2টা আছে, মেন্টাল অ্যাবিলিটি। এই যে এতগুলো পড়ে আপনি পরীক্ষা দিবেন, এখন এই সব সাবজেক্টের সব অধ্যায় কি গবেষক আপনি হতে পারবেন? না। তো এই কারণে আমি দুটো প্যাটার্নে পড়াবো, একটা হচ্ছে বেসিক প্যাটার্ন এবং একটা হচ্ছে টেকনিক প্যাটার্ন, ঠিক আছে? টেকনিক না, এটা বলতে খারাপ লাগে, সূত্র, ঠিক আছে? ওকে, দেখেন বিশ্ববিদ্যালয় যদি আমি উচ্চারণ করি, আমি একজন উচ্চারণ করছি, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়, কিছু হইলো? আচ্ছা আবার বলতেছি, বিশ্ববিদ্যালয়। আচ্ছা অক্ষর কি? অক্ষর হচ্ছে একটা বৃহৎ শব্দের
যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা একশ্বাসে বা প্রয়াসে ইচ্ছায় উচ্চারণ করতে পারি, সেই ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা উচ্চারণ সমষ্টি বা উচ্চারণকে বলা হয় অক্ষর। যেমন ধরেন আমি বললাম হচ্ছে কলকাতা, তো কলকাতা আমরা উচ্চারণ করছি কিভাবে? কলকাতা, কলকাতা। খেয়াল করে দেখেন, আমি বললাম পড়াই, পড় আই, ঢাকায় ঢাক আই, চলন্ত চল অন্ত। দেখেন দুইটা স্টেপে বা তিনটা বা পর্যায়ক্রমে আমরা স্টেপে কিন্তু পাচ্ছি, এই স্টেপগুলোকে এক একটা আমরা অক্ষর বলবো। তো আপনি যদি এটা আমি ভাঙলে কি হবে দেখেন, ভাঙলে হবে এরকম যে 20 বা শুধু তাল বসা বা শুধু তাল বসা, ঠিক আছে, যেটা ইচ্ছা আপনার। বিশ্ব বিদ দা লয়, এই হচ্ছে আমাদের 1 2 3 4 5টা। কলকাতা, খেয়াল করে দেখেন কি বলেছি, কলকাতা। দেখেন কোল কি হবে? কোল কাতা, কা আর তো এগারে তা, কলকাতা। তাহলে কয়টা আছে? 3টা স্টেপ, রাইট। বিদ্যালয় দেখতে পাচ্ছেন, বিদ্যালয়, এ দেখেন বিদ্যালয়, 3টা স্টেপ পেয়েছে। এটাকে আমাদের অক্ষর বলা হয়, রাইট। কি বলা হয়? অক্ষর বলা হয়। এখন আপনি যেটা করবেন, আমি একটু অক্ষরটা আপনাকে একটু বাংলিশ ওয়েতে, যদি এটা শেখাতে কেমন লাগে তারপর আমাদের পড়তে হবে, কারণ পরীক্ষায় তো আসে, তো আমি একটু বাংলিশ ওয়েতে দেখাই দিই। দেখেন আমরা অনেক সময় ভাই ভাঙতে পারি না, আমরা তো বর্ণ বিশ্লেষণই পারি না, ধ্বনি বিশ্লেষণ তো দূরের কথা, আর এটা তো অক্ষর বিশ্লেষণ, এটা আরও দূরের কথা। তো যেভাবে আমরা শর্টকাটে বলতে পারি সেভাবে আমি পড়াচ্ছি। সেটা হচ্ছে আমরা অনেক আগে এখন অনেকে আছে চ্যাট করে, আমরা চ্যাট করি কিভাবে? একটা বাংলিশ ওয়ে, যেমন হচ্ছে আমি লিখি যে তুমি কেমন আছো, এটা আমাকে অনেকে লিখে, হ্যাঁ, যে তুমি কেমন আছো, তাই না? তুমি কেমন আছো, এই যে আমরা এভাবে বলি তুমি কেমন আছো। খেয়াল করে দেখেন, এই যে তুমি কেমন আছো আমরা এভাবে লিখতাম না আগে অনেক সময়, এখন তো আরও শর্টকাটে লিখেন TMI বা KMN, মানে কেমন, এভাবে লিখেন। তো এই যে তুমি কেমন আছো, এই যে লিখেছেন, এটা দিয়ে আজকে আমাদের অক্ষর হবে। কিভাবে? আপনি যখন কোনো একটা শব্দ পাবেন, সেই শব্দটাকে আপনি বাংলিশ ওয়েতে লিখবেন। যেমন আমি কলকাতাটা আমি বলতে পারি, কলকাতা লিখেছি, দেখেন কলকাতা, KOL, KATA, দেখেন কলকাতা লিখেছি আমি। তো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন যে আমরা জানি স্বরবর্ণ বা স্বরধ্বনি যেগুলো আছে সেগুলোকে ইংলিশে ভাওয়েল বলা হয়, আর যেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি সেগুলো কনসোনেন্ট সাউন্ড বা বর্ণ বলা হয়, লেটার বলা হয়। তো এখন খেয়াল করে দেখেন যে আমাদের এখানে কলকাতা, দেখেন কয়টা ভাওয়েল আছে, দেখেন কোল, কলকাতা, কা তারপরে তা, কয়টা পেয়েছেন? 3টা। তার মানে 3টা ভাওয়েল, 3টা অক্ষর। আপনি এভাবে কিন্তু অক্ষর নির্ণয় করতে পারেন। এইটা আমি বলবো আপনাকে যে 99 ভাগ কার্যকর। 1টা 2টা জায়গায় গিয়ে প্রবলেম হবে, আমি এটা বলে দিব। আমি আবার বলতেছি, যে মেথডটা আমি পড়াচ্ছি যে ভাওয়েল সমান অক্ষর, এইটা মোটামুটি 100% বলা যাবে না। কারণ দেখেন ভাই, আমি একটা জিনিস কিন্তু অবৈধভাবে পড়াচ্ছি। অবৈধ বলতে দ্যাটস মিন কি, আমি এটা আমার বাংলা পড়ানো উচিত ছিল, যা লাইক যে এরকম কলকাতা বা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি এটা অন্যভাবে পড়াচ্ছি আপনাদের বোঝার জন্য। তো একটা ভাষা আর একটা ভাষা দিয়ে কিন্তু পরিপূর্ণতা পাওয়া যাবে না, একটু ল্যাকিংস রয়ে যাবে। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের 3টা দেখেন বর্ণ আছে, এই অক্ষর আছে। এবার আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়, দেখেন আপনি লিখেন বিশ্ব বিদ্যা, আমি 2বার লিখলাম বিদ্যা বিদ্যালয়, এলো অয় বা আয়, আপনি যেটা ইচ্ছা দেন। দেখেন 1টা 2টা, বিশ্ব বিদ্যালয়, 3টা। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন স্যার আমি তো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অয় না দিয়ে আয় দিব। ভাই আমরা অন্তস্থ অয়ের ক্ষেত্রে কি দিই ভাই? অয় ইউজ করি, তো অয় দিবেন, খুশি, ঠিক আছে। তাহলে দেখেন কয়টা আছে, এই যে দেখেন 3টা আর এই 2টা, মোট কয়টা আছে? 5টা আছে। আচ্ছা দেখুন না, কয়দিন আগে BCS পরীক্ষা আসছে, বন্ধন শব্দের, কয়দিন আগে না, কয়েক বছর আগে আসছে বন্ধন শব্দের বিশ্লেষণ অক্ষর। তাহলে আমি লিখছি, দেখেন আমি এখানে লিখছি, দেখুন সবাই একটু, আমি লিখছি বন্ধন। তাহলে এই বন্ধন শব্দটাতে কয়টা অক্ষর আছে? পরীক্ষা আসবে, তাহলে আমরা কি করব? বন্ধন, BONDHON, বন্ধন। এই দেখেন বন, এই দেখেন ধন, 2টা ভাওয়েল আছে, তার মানে এখানে অক্ষর আছে 2টো। আপনি এইভাবে করতে পারেন, এটা মোটামুটি কার্যকর, আপনার পরীক্ষায় সাপোর্ট দিবে। তাহলে এবার আসেন, কয়দিন আগে পরীক্ষা আসছিল বাংলাদেশ, তো আপনারা একটু লিখেন তো যে বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে, একটু লিখেন। যারা আমার ক্লাস করছেন তারা একটু লিখেন যে বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে, প্লিজ একটু লিখবেন। আপনাদের রেসপন্স অনেক বেশি প্রয়োজন, কারণ আমাদের ক্লাসটা যেহেতু অনলাইন ক্লাস, এখানে একটু যদি আমরা বাস্তবতার ফিলিংস নিয়ে আসতে পারি, এটা আমাদের উভয়ের জন্যই ভালো লাগবে ক্লাসটা অনেকক্ষণ থাকতে। তাহলে আপনারা একটু লিখেন যে বাংলাদেশ শব্দে, আমি আবার বলতেছি, বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে, এইটা আপনি কাইন্ডলি একটু লিখবেন, আপনারা লিখবেন। আমি একটু আপনাদের কাছে দেখতে যাচ্ছি যে কতটুকু আপনারা পড়লেন বা জানলেন, প্লিজ। তাহলে আপনারা সবাই একটু যেটা করবেন, লিখেন, আমি একটু দেখতে যাচ্ছি, আপনারা একটু সবাই হচ্ছে লিখেন যে কয়টা আছে। বন্ধন 2টা, তারপর হচ্ছে সিমলা লিখেছে 3টা, বাংলাদেশ, তাহলে দেখেন BAN, বাংলা দেশ
DSH দেখেন, তাহলে বাং একটা, বাংলা দুইটা, দেশ এই দেখেন তিনটা, তাহলে বাংলাদেশ শব্দে অক্ষর আছে কয়টা বলেন তো? তিনটা অক্ষর আছে। ভেরি ইজি। যেমন দেখেন না, এই যে গীতাঞ্জলি পরীক্ষা আসছে, যে গীতাঞ্জলি শব্দে কয়টা অক্ষর আছে, রাইট? এই গীতাঞ্জলি শব্দে কয়টা অক্ষর আছে? তাহলে আমরা বাংলায় কি হবে? গীত অঞ্জলি, এটা বাংলা ওয়ে, মূল ওয়ে, বেসিক ওয়ে। তো আমরা তো টেকনিক্যালি পড়তেছি, তাহলে গীতাঞ্জলি কী হবে দেখেন তো? গীতান যে হবে এটা হচ্ছে যে, ঠিক আছে, যে হবে এটা গীতাঞ্জলি। এ দেখেন রস্যই আছে, গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি, তাহলে আছে কয়টা? চারটা আছে। এইভাবে আপনি অক্ষর খুব ইজিলি আপনি নির্ণয় করতে পারবেন। এখন আসেন, অক্ষর দুই প্রকার। আচ্ছা, দুই প্রকার পড়ার আগে আপনাকে আরেকটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে অনেক সময় দেখা যায়, ধরেন আমি লিখলাম গ্রিন, কি লিখেছি? ধরেন আমি লিখেছি গ্রিন লিখেছি, রাইট? হ্যাঁ, গ্রিনটা এমন হয়। আচ্ছা, গ্রিন বাদ আমি ধরেন লিখলাম গ্রামীণ, রাইট? গ্রামীণ লিখলাম। খেয়াল করে দেখেন, এখন এই গ্রামীণ শব্দে যদি আপনাকে বাংলিশ করতে দেওয়া হয়, আপনি কি করবেন? GRA, গ্রামীণ, M, তারপর ডাবল ই দিবেন বা ডাবল আই দিবেন, দীর্ঘ আছে, ডাবল EN দিবেন, তাই না? গ্রামীণ, দেখেন গ্রামীণ। তো এখন আপনি বলবেন, স্যার এখানে তো ভাওয়েল আছে একটা, দুইটা, তিনটা আছে, তাহলে অক্ষর কয়টা হবে, রাইট? এখন দেখেন ভাই, এখানে অক্ষর হচ্ছে কয়টা হবে? দুইটা অক্ষর হবে। কিভাবে? গ্রা আর হচ্ছে মিন। অ্যাকচুয়ালি আপনি উচ্চারণ করেন না, আমরা প্রকৃত ওয়েতে আসেন। গ্রামীণ, এটা বেসিক ওয়ে, গ্রামীণ দুটো আছে। যাই হোক, আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করলে পারবেন। এখন আমরা বাংলিশ পড়ছি, বাংলিশে আসি। তাহলে গ্রা দেখেন একটা আছে, মিন, মনে রাখবেন সেম ভাওয়েল পাশাপাশি থাকলে, আমি আবার বলতেছি, পাশাপাশি থাকলে কাউন্ট হবে হচ্ছে একটা অক্ষর হিসাবে। তাহলে মনে রাখবেন, ভাওয়েল পাশাপাশি একসাথে থাকলে কাউন্ট হবে একটা, সেম ভাওয়েল, ঠিক আছে? দেখেন ডাবল ই আছে, একটা কাউন্ট করব, তাহলে এই হচ্ছে আমাদের গ্রামীণে দুটো আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, রাইট? আর আরেকটা বিষয় মনে রাখবেন, বাংলিশ, যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আবার, যে বাংলিশ তো বাংলিশই রাখবেন, ইংলিশকে করতে যাবেন না, ভুল হয়ে যাবে। তাহলে বাংলিশটা বাংলিশে লিখবেন, অর্থাৎ আপনি বাংলিশ করে লিখবেন। এবার আসেন, এক অক্ষর কি আর দ্বি অক্ষর কি বা ত্রি অক্ষর কি জানতে হবে। দেখেন ভাই, অক্ষর যখন একটা থাকে তখন তাকে বলা হয় এক অক্ষর। কি বলা হয়? এক অক্ষর। দেখেন, এক অক্ষর। তো এক অক্ষর মানে কি? দেখেন, সন্ধি করলে কি হবে? এক যোগ অক্ষর, তার মানে কি? অক্ষর একটা থাকবে। আচ্ছা, যেমন বললাম দ্বি অক্ষর, কি বলেছি? দ্বি অক্ষর। তাহলে খেয়াল করে দেখেন, দ্বি অক্ষর, অক্ষর মানে অক্ষর, আর দ্বি মানে কি? দুইটা, তার মানে একটা অক্ষরে এক থাকবে, এক অক্ষরে, দ্বি অক্ষরে দুই থাকবে। এখন আসেন, আমি যেমন লিখছি, যেমন নিচের কোনটি এক অক্ষর শব্দ? পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগর, নিচের কোনটি, আমি দেখেন কুইজ দিচ্ছি, নিচের কোনটি এক অক্ষর? খেয়াল করে দেখেন, নিচের কোনটি এক অক্ষর শব্দ? এখন আপনাকে অপশন দিয়েছে এরকম, যে আশা, তারপর দিয়েছে পবন, রাইট? পবন দিয়েছে, আশা দিয়েছে, তারপর দিয়েছে হচ্ছে শীতল দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে জল দিয়েছে, জল। হ্যাঁ, এখন দেখেন, এক অক্ষর একটা অক্ষর, তো আমি আশাকে যদি লিখি, তাহলে বাংলিশ যেহেতু পড়ছি আমরা, যদি আমরা বেসিক পড়ি, আশা, পবন, হ্যাঁ, শীতল, জল একসাথে। তো এখন এবার আসেন, যারা বাংলিশ পড়ছেন, যারা বিগিনার আছেন, তাহলে আমি আশাকে লিখবো কি? ASHA, আশা। দেখেন, এ একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, তার মানে কি? দুইটা অক্ষর আছে। পবন লিখেন POBON, দেখেন দুটো হচ্ছে কি? ভাওয়েল আছে, তার মানে এখানে দুটো অক্ষর আছে। শীতল লিখেন SHITOL, শীতল, তাহলে দেখেন শীতল, দুইটা আছে, তার মানে অক্ষর আছে দুইটা। জল আপনি লিখেন JOL, জল, তাহলে অক্ষর আছে কয়টা? দেখেন, এক ভাওয়েল আছে একটা, অক্ষর কয়টা? অক্ষর হচ্ছে একটা। তার মানে এই জলটা হচ্ছে আমাদের এক অক্ষর প্রশ্নে চেয়েছে। যদি বলা হইতো প্রশ্নে নিচের কোনটি দ্বি অক্ষর নয়, বুঝেন, নিচের কোনটি দ্বি অক্ষর নয়, তাহলে এটা দুই অক্ষর, এটা দুই অক্ষর, এটা দুই অক্ষর, নয় কোনটা? এটা, তার মানে উত্তর এটা হবে। তিন অক্ষর থাকতে পারতো, এক অক্ষর থাকতে আছে, তিন অক্ষর থাকতে পারতো। আচ্ছা, এই জল না দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ঘুরিয়ে প্রশ্নটা, জল না দিয়ে প্রশ্নটা প্রশ্ন আসছে, ভাই শব্দে অক্ষর কয়টা? খেয়াল করে দেখেন, ভাই, এই দেখেন আমি লিখলাম হচ্ছে ভাই। এখন আপনি ভাই লিখতে গিয়ে আপনি যেটা করবেন, আপনারা অনেকেই হয়তো বা এরকম করবেন, যে VAI করবেন, রাইট? VAI করবেন। আচ্ছা, খেয়াল করে দেখেন ভাই দেখেন, ভাই অ্যাকচুয়ালি এখানে উচ্চারণ করতে পারবেন না আপনি এমনি, যদি আপনি ভেঙে উচ্চারণ করেন, যে ভাই হচ্ছে না, ভাই সমান সাউন্ড একরকম দিচ্ছে না, তার মানে এখানে দুটো করা যাচ্ছে না, তার মানে একটা অক্ষর আছে। এখন বাংলিশে আসেন, বাংলিশ করলে কেউ ভাই, দেখেন পাশাপাশি দুটো ভাওয়েল আছে, দুটো ভাওয়েল থাকলে কি অক্ষর হিসেবে কাউন্ট করবো হচ্ছে একটা, পাশাপাশি দুটো ভাওয়েল আছে না, A এবং I, তাহলে কাউন্ট করবো হচ্ছে আমরা একটা। এই হচ্ছে আমাদের ভাই। আর আপনি দেখুন না, এটা হচ্ছে যৌগিক স্বর, এই যে আইটা হচ্ছে যৌগিক স্বরগুলো একটা হিসেবে কাউন্ট হয় অক্ষর। এখন আপনাদেরকে আমি একটা কুইজ দিব, কুইজটা হচ্ছে আপনারা উত্তর করবেন। ব্যাংকের পরীক্ষা আসছে,
সমাবর্তন শব্দে কয়টা অক্ষর আছে লিখবেন। সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে আপনারা কাইন্ডলি একটু লিখুন। আমি আপনাদের কুইজ দিচ্ছি। আমি আজকে আশা করছি আপনারা সবাই এটি পারবেন। প্লিজ আপনারা একটু লিখবেন যে সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে, কাইন্ডলি লিখবেন। আমাদের অক্ষর শেষ হয়ে গেলে আমাদের আজকের যে মূল ক্লাস সেখানে আমরা চলে যাব। কাইন্ডলি একটু লিখবেন সমাবর্তন শব্দে কয়টা অক্ষর আছে, সমাবর্তন শব্দে কয়টা অক্ষর আছে লিখবেন। আর আপনারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের রেসপন্স খুব প্রয়োজন, কারণ আমাদেরকে তো হচ্ছে অবজার্ভ করতে হবে যে আপনি আমাকে কতটুকু আমাকে গ্রহণযোগ্যতা দিচ্ছেন, রাইট? গ্রহণযোগ্যতা দিচ্ছেন। ওকে, তাহলে সবাই লিখেন কষ্ট করে একটু। কি বলেছি? একটু কষ্ট করে লিখেন সমাবর্তন শব্দে কয়টা অক্ষর আছে, প্লিজ দ্রুত লিখেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা লিখতে থাকেন, আমরা আরেকটা পড়ায় চলে যাচ্ছি। দেখেন, অক্ষর হচ্ছে মনে রাখবেন খুবই জরুরি। আমরা এখন যেটা পড়তেছি এটা অন্তর্নিহিতভাবে ছন্দ এবং মাত্রার সাথে জড়িত। আমি আবার বলতেছি, অন্তর্নিহিতভাবে ছন্দ এবং মাত্রার সাথে জড়িত। সেটা হচ্ছে এখন যেটা পড়তেছি। দেখেন, এই অক্ষর হচ্ছে দুই প্রকার। আমি আবার বলতেছি, অক্ষর হচ্ছে দুই প্রকার। মনোযোগ দিয়ে শুনেন, অক্ষর হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বরান্ত অক্ষর, প্লিজ মনোযোগ দিবেন, খুব সিরিয়াস বিষয় পড়াচ্ছি। আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। খেয়াল করে দেখেন, স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনান্ত অক্ষর। দেখেন, স্বরান্ত আকারের নিয়মে যদি আপনি সন্ধি করেন তাহলে কি হবে? স্বর যোগ অন্ত। তার মানে কি? অন্ত মানে শেষে কি থাকবে? শেষে হচ্ছে স্বর থাকবে, তাকে বলা হবে স্বরান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত আকার আছে, তার মানে আকারের নিয়মে স্বরসন্ধি। তাহলে দেখেন, ব্যঞ্জন আর হচ্ছে অন্ত। তাহলে অন্ত মানে কি? শেষ। তাহলে শেষে কি থাকবে? ব্যঞ্জন থাকবে। তাহলে যে শব্দের শেষে, আবার বলতেছি, যে শব্দটার শেষে ব্যঞ্জন থাকবে তাকে বলবো হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। আর যে শব্দের শেষে স্বর মানে স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকবে বা উচ্চারণ হবে সেটাকে বলবো হচ্ছে স্বরান্ত। কি বলবো আমরা? স্বরান্ত। আচ্ছা, যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম আশা। কি লিখেছিলাম? আমি লিখেছিলাম আশা। দেখেন, এই আশা শব্দটা যদি আমরা প্রনাউন্সিয়েট করি তাহলে কি হবে? দেখেন, আশা। আপনার দরকার না, আপনি দেখেন আশা। আপনি অনেকক্ষণ বলতে পারছেন, তার মানে শেষে দেখেন আছে, তাহলে শেষে স্বর আছে, তার মানে এটা হচ্ছে স্বরান্ত অক্ষর। আচ্ছা দেখুন না, আমি কিছুক্ষণ আমি উদাহরণ দিয়েছিলাম পবন, আমি সেটি দিচ্ছি আবার। পবন, দেখেন আপনি কিন্তু পবন নয় এসে কিন্তু থেমে যাচ্ছেন, কোনো উপায় নেই আপনার। পবন থেমে যাচ্ছেন, তার মানে এটা হচ্ছে অবশ্যই কি হবে? ব্যঞ্জনান্ত। আপনাকে একটু কঠিন উদাহরণ দিচ্ছি, মানে কঠিন না, আপনাদের জন্য কঠিন হবে। যেমন ধরেন আমি লিখলাম দেশি। কি লিখেছি? দেশি। আমি আবার বলতেছি, আপনি বর্ণ দেখবেন না, আপনি উচ্চারণ করবেন। দেখেন, দেশি, খেয়াল করেন, উচ্চারণ করেন। দেশ না, তালা বসা না, কিন্তু উচ্চারণ করবেন। দেশি ই শেষে আছে কি? ই আছে, তার মানে এটা হচ্ছে অবশ্যই কি হবে? এটা অবশ্যই আমাদের স্বরান্ত হবে, স্বরান্ত অক্ষর হবে, রাইট? খুবই ইম্পর্টেন্ট বিষয় পড়তেছে, খুবই ইম্পর্টেন্ট। এটাই আমাদের আজকের ক্লাসের এটাই সব আজকে। তাহলে এটা হচ্ছে কি? স্বরান্ত অক্ষর। আচ্ছা, ধরেন আমি কিছু আগে লিখেছিলাম যে ভাই। কি লিখেছিলাম? ভাই। দেখেন, ভাই শেষে কি স্বর আছে, তার মানে এটা কি হবে? স্বরান্ত অক্ষর হবে। আচ্ছা, ধরুন আমি লিখলাম হচ্ছে শীতল। কি বলেছি? শীতল। খেয়াল করে দেখেন, শীতল। দেখেন, শীতল, দেখেন আপনি থেমে যাচ্ছেন, তার মানে ব্যঞ্জন বর্ণ আছে, তার মানে এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই হচ্ছে ব্যঞ্জনান্ত হবে। এখন যারা কিছুক্ষণ আগে বাংলিশ ওয়েতে পড়লেন, মানে আমাদের যে বাংলিশ ওয়েতে পড়লাম বা সূত্রে বা টেকনিক বা বিগিনার যারা, তাদের জন্য যে একটা মেথড পড়ালাম, তো সেইটা আপনি কীভাবে এখানে অ্যাক্টিভিটিস রাখবেন। আপনি দেখেন, আশা দিয়েছে আমি পরীক্ষায়, তাহলে দেখেন আপনি লিখেন ASHA, আশা। তাহলে শেষে কি আছে? ভাওয়েল। শেষে ভাওয়েল থাকা মানে সেটা 100% কি বলেন তো? স্বরান্ত অক্ষর বা স্বরান্ত আছে, মানে অন্তে স্বর আছে। আচ্ছা, এই যে পবন, আপনি লিখেন, বাংলিশ লিখেন POBON, লিখেন POBON। তাহলে শেষে কি দেখেন তো? এন আছে, তাহলে শেষে এন থাকা মানে কি? কনসোনেন্ট। তার মানে এটা 100% কি হবে? দেখেন, এটা 100% হচ্ছে ব্যঞ্জনান্ত। আচ্ছা দেখুন না, আমি যে একটু লিখছিলাম দেশি, আপনি দেশি আরেকবার ভাঙুন না ইংলিশ ওয়েতে, তাহলে কি হবে? দেখেন, DESHI, দেখেন, বা ই দিতে পারেন আপনার ইচ্ছা, ইও ভাওয়েল, আয়ো ভাওয়েল। আচ্ছা, তাহলে দেশি, দেখেন শেষে কি আছে? ভাওয়েল আছে, তার মানে এটা অবশ্যই কি হবে? অবশ্যই এটা স্বরান্ত অক্ষর হবে। কি হবে? স্বরান্ত অক্ষর হবে। আচ্ছা, এই যে আমি লিখলাম কিছু সমাবর্তন, এই যে লিখেছি, তাহলে সমাবর্তনটা আমরা একটু ভেঙে দেখাই। সমাবর্তনটা ভেঙে দেখালে কি হবে? দেখেন, সমাবর্তন। কি বলেছি? সমাবর্তন। আপনি খেয়াল করে দেখেন, এই সমাবর্তনে দেখেন, যদি আমি বেসিক নিয়ম বলি, সমাবর্তন, খেয়াল করেন, সমাবর্তন, চারটা পাচ্ছে বেসিক ওয়েতে। আর টেকনিকে আসলে কি হবে? দেখেন, লিখেন আপনি আপনার যেটা ইচ্ছা, এইচ দিল যা, না দিল তা, সমাবর্তন। দেখেন, তাহলে একটা ভাওয়েল, মা দুইটা ভাওয়েল,
বর 3টা ভাওয়েল, তন 4টা ভাওয়েল, তার মানে এখানে অক্ষর আছে 4টা। এখন প্রশ্ন হচ্ছে এই সমাবর্তন শব্দটাকে আমরা ব্যঞ্জনান্ত অক্ষরের মধ্যে রাখবো নাকি স্বরান্ত অক্ষরের মধ্যে রাখবো, এটা হচ্ছে এটা কথা, তাই না? আচ্ছা দেখেন, খেয়াল করে দেখেন শেষে কি আছে, শেষে আছে এন আছে, শেষে কি আছে এন মানে ব্যঞ্জন সমাবর্তন তন তন, শেষে কি আছে এন আছে বা ন আছে, তার মানে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই ব্যঞ্জনান্ত হবে। কি বলেছি, ব্যঞ্জনান্ত অক্ষর হবে। আচ্ছা তাহলে আপনারা আমাকে একটু কাইন্ডলি বলবেন যে এই স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত আপনারা প্লিজ এটা কি বুঝতে পেরেছেন? আমি আবার বলতেছি, স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত আপনি কি এই বিষয়টা বুঝতে পেরেছেন? জাস্ট এই স্বর্ণ লিখবেন। আমাদের আজকের পড়ার সবচেয়ে প্রাণকেন্দ্র বা নিউক্লিয়াস হচ্ছে আজকের এই যে স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত। প্লিজ লিখবেন যে স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত, এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার হতে পেরেছেন কিনা। আজকের ক্লাসে এটি হচ্ছে সবচেয়ে নিউক্লিয়াস একটা অংশ, ঠিক আছে? আপনারা কাইন্ডলি একটু লিখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ একটু লিখেন, আপনাদের কমেন্টগুলো পাচ্ছি না, জাস্ট ওয়াচিং দেখাচ্ছে এখানে। দেখি আমি আবার জয়েন করি, হ্যাঁ মানে জয়েন করি বলতে আমি আবার যাই ফোন থেকে, হ্যাঁ এবার পাচ্ছি, ওকে ডান। আচ্ছা অনেকে লিখছেন যে তনু ইসলাম লিখেছে, জি বুঝতে পেরেছে সে, তারপরে সাকিবুল ইসলাম লিখেছে, এস লিখেছে, তারপর হচ্ছে সামিয়া লিখেছে, তারপর হচ্ছে নুফসাত না এটাই তো, হ্যাঁ রিফাত লিখেছে, রিফা লিখেছে, বুঝেছি, ওকে ডান। এবার খেয়াল করে দেখেন স্বরান্ত, ভাই ভুলে যান স্বরান্ত, যা পড়াচ্ছেন ভুলে যান। এবার আসেন এই স্বরান্তর অপর নাম কি? স্বরান্তর অপর নাম হচ্ছে মুক্তাক্ষর। কি দেখেন তো কি বলেছি, মুক্তাক্ষর। এইটা আপনি সন্ধি করেন, সন্ধি কি করলে কি হবে দেখেন, মুক্ত অক্ষর আকারের নিয়মে। তার মানে যে অক্ষরটা হচ্ছে মুক্ত, যে অক্ষরটা হচ্ছে মুক্ত, বদ্ধ করা যায় না, সেটা হচ্ছে মুক্ত অক্ষর। আর ব্যঞ্জনান্ত যা পড়াইছি আপনি আপাতত ভুলে যান, এটার অপর নাম জেনে রাখেন, সেটা হচ্ছে বদ্ধাক্ষর। কি বলেছি, বদ্ধাক্ষর। এ দেখেন বদ্ধাক্ষর। এবার এটা আপনি আকারের নিয়মে সন্ধি করেন, কি হবে, এই দেখেন বদ্ধ, এ হচ্ছে অক্ষর। তার মানে যে অক্ষরটা হচ্ছে বদ্ধ, তার মানে যে অক্ষরটা রুদ্ধ বা বদ্ধ করা যায় বা বেঁধে রাখা যায়, সে অক্ষরটা হচ্ছে বদ্ধাক্ষর। আর যে অক্ষরটা হচ্ছে মুক্ত করা যায় সেটা হচ্ছে মুক্ত অক্ষর। এই দেখুন না, আমি কিছু না লিখেছিলাম আশা, কি লিখেছিলাম আশা, আপনি দেখুন এই আশা, কিংবা আমি লিখেছিলাম দেশি, আপনি খেয়াল করে দেখেন এই শব্দগুলো আপনি টেনে বড় করতে পারবেন। আশা, দেশি, দেশি, আশা, মানে আশা বলতে মেয়ে মানুষের নাম না, আশা বলতে আমি আশা ভরসা বোঝাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন এটা আপনি টেনে রাখতে পারতেছেন, তার মানে এইটার যে লাস্টের যে সাউন্ডটা এটা হচ্ছে মুক্ত, এটা কি মুক্ত। এই কারণে এইগুলো হবে হচ্ছে মানে শেষে স্বর আছে, আর স্বর থাকলে মুক্ত ভাই, শেষে স্বর থাকলে মুক্ত হয়। তাহলে এটা হচ্ছে কি স্বরান্ত অক্ষর, আর যাই স্বরান্ত তাই হচ্ছে কি মুক্ত অক্ষর। তাহলে মুক্ত অক্ষর স্বরান্ত অক্ষর আমরা ক্লিয়ার। এই যে দেখুন আমি কিছু নয় বলেছিলাম হচ্ছে পবন বলেছিলাম, আমি বলেছিলাম শীতল বলেছিলাম। খেয়াল করে দেখেন এই পবন এবং শীতল, দেখেন পবন, পবন রুদ্ধ, শ্বাসটাকে রুদ্ধ করে দিচ্ছে, বদ্ধ করে দিচ্ছে, বেঁধে রাখতে হচ্ছে। পবন, শীতল, আপনি কিন্তু বাড়াতে পারছেন না, তার মানে এটা আমরা আগের প্যাটার্নে বলতে পারি, শেষে ব্যঞ্জন আছে তাই ব্যঞ্জনান্ত। আর আমরা যদি উচ্চারণ করি শেষে কি বদ্ধ হয়ে যাচ্ছে, বদ্ধ, তার মানে বেঁধে রাখতেছি, এই কারণে আমরা এটা বলবো কি বদ্ধাক্ষর। দেখেন আমরা কিন্তু প্রায় চলে আসছি, ছন্দ মাত্রার কাছাকাছি চলে আসতেছি, আমরা আস্তে আস্তে মুক্তাক্ষর বদ্ধাক্ষর শিখে ফেললাম। ইংলিশে এটা তো বলা হয় সিলেবল, আর এটাকে বলা হয় ক্লোজ করে দেয়, এই জন্য এটার নাম হচ্ছে ক্লোজড সিলেবল। আর এটা হচ্ছে বলা হয় ওপেন, মানে এটা মুক্ত, ওপেন সিলেবল, ঠিক আছে? তাহলে এটা বলা হয় ওপেন সিলেবল এবং হচ্ছে এটা হবে ক্লোজড সিলেবল, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন স্বরান্ত যায় তাই কিন্তু মুক্তা, হ্যাঁ মুক্তাক্ষর, ব্যঞ্জন যায় শেষে ব্যঞ্জনান্ত, সেটাই হচ্ছে কি বদ্ধাক্ষর। তাহলে আপনারা এখন থেকে খাতা কলমে 5 বার লিখবেন, 5 বার লিখেন যে মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, 5 বার লিখেন। শেষে স্বর মানে টেনে রাখা যায় তাই মুক্তাক্ষর স্বরান্ত, এবং ব্যঞ্জন মানে কি বদ্ধ, রুদ্ধ হয়ে যায় শ্বাসটা, তাই হচ্ছে সেটা ব্যঞ্জনান্তের অপর নাম হচ্ছে বদ্ধাক্ষর বা ক্লোজড সিলেবল। তা লিখে রাখেন ব্যঞ্জন বদ্ধ, স্বর মুক্ত। তাহলে আমরা এই যে এখন আমি আজকের ক্লাসে এই স্বরান্ত আর টেনে নিয়ে আসবো না, আমি আজকে বারবার এই বদ্ধ আর হচ্ছে এই মুক্ত নিয়ে কথা বলবো। আমি আবার বলতেছি আজকের ক্লাসে আমি বারবার এখন থেকে আমি যা পড়াবো সেটা হচ্ছে আমি এই মুক্ত এবং বদ্ধ নিয়ে কথা বলবো, আমি ব্যঞ্জন আর স্বরান্ত নিয়ে আসবো না। তাহলে শেষে যদি টানতে পারেন অনেকক্ষণ তাহলে সেটা হচ্ছে কি মুক্তাক্ষর, আর যদি টানতে না পারেন ফিক্সড আপনাকে বদ্ধ করতে হচ্ছে বা ব্যঞ্জন শেষে আছে সেটা হচ্ছে ব্যঞ্জনান্ত, রাইট? চলুন শুরু করছি আমরা মূল পড়া। এখন আসেন প্রশ্নকর্তা, সাধারণত আপনাকে আমি এটা ইউজ করি, অনেকে বলে আমি কেন একটা 10 টাকা দিয়ে কম দামে, আজকে একদিন কমেন্ট করছে একটা গ্রুপে যে মার্কেট থেকে একটা সস্তা ডাস্টার কিনে নিতে পারেন। যাই হোক, অ্যান্ড বিষয় হচ্ছে ডাস্টার ইউজ করলে কী হবে সেটা আমি জানি, তাই না? এটা ইউজ করলে আমার যেটা লাভ হয়, আমি খুব দ্রুতই এবং হচ্ছে খুব পরিষ্কার করে চাপ দিয়ে আমি তুলতে পারছি। বাট একটা ব্রাশটা হচ্ছে কীরকম, ব্রাশ বা হচ্ছে ডাস্টার, আমি সেটা প্রপারলি ইউজ করতে পারি না, এটা ব্রাশের প্রবলেম, আমারও প্রবলেম আছে। আচ্ছা আসেন পড়ায় আসে।
তাহলে আমরা ছন্দ নিয়ে কথা বলবো। আচ্ছা, ছন্দটা অ্যাকচুয়ালি কি দেখেন ভাই, আমরা কিন্তু গানের ছন্দ খুব ভালো বুঝি না? গানের ছন্দ বলেন, তারপর হচ্ছে মায়ের ছন্দ বলেন, ঠিক আছে, সব কিছু একটা ছন্দ আছে। তো এখন এই ছন্দ নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, এই দেখুন না, হ্যাঁ, আজকে দেখুন না সংশয়মূলক কথা বেশি বলছি মনে আছে বাক্যগুলা। দেখেন খেয়াল করে যে আমাদের যখন ছোটোবেলায়, আমরা তো এখন ছোটোবেলায় তো আমরা ফিল করতে পারি না, যারা বাচ্চা ছিল বা আপনি যাকে দেখতে পাচ্ছেন তাদের ফিল করে নেন যে একটা বাচ্চাকে যখন ছোটো বাচ্চা, হ্যাঁ, কোলে আছে এমন বাচ্চাকে যখন ঘুম দেওয়া হয়, দেখবেন এই কাঁধে রাখা হয়, হ্যাঁ, কাঁধে রেখে দেখবেন তার মা বা খালা বা তার দাদি বা তার বড় মা বা নানি, হ্যাঁ, এই টাইপের মানুষগুলো দেখবেন যে কাঁধে এই শুয়ে আছে, এখানে কাঁধে মাথা দিয়ে দেন পিঠে থাবা দিয়ে একটা গান গাওয়া হয়, কিংবা গান বা গজল, অনেক সময় গজলও গায়, গজল বলতে যে অ্যারাবিক বিষয়গুলো, সূরা কেরাতগুলো, তারপর আবার হচ্ছে ছড়া কবিতাও বলা হয়, বিশেষ করে ছড়া বলা হয়। তো এই যে ছন্দ খেয়াল করে দেখবেন, ধরেন বাচ্চার ঘুম আসে নাই, কোনো কারণে বাচ্চার পরিপূর্ণ ঘুম আসে নাই, মানে ঘুমটা আসে নাই পরিপূর্ণ, ঠিক ওই সময় থাবা দেওয়া বন্ধ করে দিছে, বা হয়তো তার মা ভেবেছে যে সে তো ঘুমায় গেছে, তাহলে তো আর দরকার নেই, সে ঘুমায় গেছে, কিন্তু একবার সে প্যা করে কান্না করবে, ঠিক আছে, তার মানে সে এখনো ছন্দ পতন হয়েছে, ওইখানে কি হয়েছে, ছন্দের পতন, যে ছন্দে ছিল, ছন্দে যে ঘুমাইতেছিল ওটার পতন ঘটছে। তো এই কারণেই এটা হচ্ছে একটা ছন্দর বিষয়, যে এতক্ষণ অনেকক্ষণ টানে আছে, এটা ছন্দ। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যখন দেখবেন বিভিন্ন কনসার্টে যাবেন যখন, বা বিভিন্ন অনুষ্ঠান বা গ্রামের দিকে দেখবেন গীত গাওয়া হয় বিয়ের সময়, ওইটা হচ্ছে অস্থির লেভেলের ছন্দ। তো এই জন্য গীত গাওয়া হয় বা বিভিন্ন কনসার্টে বা অনুষ্ঠানে গান গাওয়া হয়, দেখবেন গায়ক বলে দিবে, ওই তো কি তালে কি ছন্দে তালে বা ছন্দে কি তালি দেওয়া যাবে, তালে কি তালি দেওয়া যাবে, তখন অডিয়েন্স বলবে হ্যাঁ যাবে, ওরা তো ফাড়ায় এলো একদম, ঠিক আছে। তো ওই সময় খেয়াল করে দেখবেন যে প্রতিটা গানের তালে বা ছন্দে বা তালে দেখবেন একটা করে তালি দেয়, সবাই একসাথে একই সময় তালি দেওয়া হয়, তো এইটাকে বলা হয় ছন্দ, ঠিক আছে, এটা হচ্ছে ছন্দ। আচ্ছা, তো আমরা বুঝতে পারছি। এবার ধরেন এই গানের ধরেন একটা বক্তৃতার অনুষ্ঠান বা কোনো একটা অনুষ্ঠানে বক্তৃতা শেষ করলো, তো শেষ করার সময় দেখবেন আমরা অনেকেই একসাথে তালি দিই, হ্যাঁ, এটা খুব কম হয়, নর্মালি কি হয়, কে একটা দিয়েছে, কে দেয় নাই, কে হইতেছে হ্যাঁ তালি শুনলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে রেগুলার হয় না, এটা ছন্দ হয় না, ঠিক আছে। ছন্দটা হচ্ছে কি একটা সিকোয়েন্স, এই যে বৃষ্টি হচ্ছে দেখেন, একটানা বৃষ্টি হচ্ছে, বড় বড় করে বৃষ্টি হয়, এটা হচ্ছে একটা ছন্দ। দেখবেন হালকা করে বৃষ্টি হচ্ছে, এটা একটা ছন্দ। তার মানে পর্ব বা ছন্দ আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আসেন, তো ছন্দ হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, ছন্দ হচ্ছে 3 ধরনের, আমরা সাধারণত 3 ধরনের পাই ভাই, এই 3 ধরনের আরও বাইরে আছে, কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় 3 ধরনের আসে, তাই আমরা আজকে 3 ধরনের শিখবো সাধারণত বা প্রধানত। 3 ধরনের কি আছে দেখেন তো। একটা হচ্ছে স্বরান্ত, আমি আবার বলছি একটা হচ্ছে স্বরবৃত্ত, কি বলেছি, একটা হচ্ছে স্বরবৃত্ত, রাইট। আর একটা হচ্ছে মনে রাখবেন মাত্রাবৃত্ত, কি বলেছি, মাত্রাবৃত্ত। এবং আরেকটি হচ্ছে অক্ষরবৃত্ত, প্লিজ মনে রাখবেন, এখন তো আমরা সিরিয়াস পড়া, আজকের মূল পড়ায় চলে আসছি। তাহলে কি বলেছি, একটা হচ্ছে স্বরবৃত্ত, তার মানে কি স্বরবৃত্ত, খেয়াল করে দেখেন, একটা হচ্ছে মাত্রাবৃত্ত আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত। মূলত এই 3 ধরনের আছে, আরও আছে, পয়েট ছন্দ আছে, তারপর হচ্ছে অমিত্রাক্ষর, এই অক্ষরের মধ্যে পড়ে, এটা অবশ্য অনেক আছে, তো সেগুলো নিয়ে কথা না বলি, 3টা নিয়ে কথা বলি, এগুলো পরীক্ষা আসে। তো এখন স্বরবৃত্ত কোনটা, তো আমি আপনাদেরকে একটু বলে রাখি, স্বরবৃত্ত হচ্ছে সাধারণত যেগুলো দেখবেন বাচ্চারা যে ছড়াগুলো বলে না, আমরা ছোটোবেলায় ছড়া বলতাম না, হাট্টিমা টিম তারা মাঠে পরে ডিম, তাদের খাড়ো দুটি, আমার তো হচ্ছে না, তালটা তো আমি দিচ্ছি না। বা আমরা বলি, আমার একটা খালাতো বোন আছে, হ্যাঁ, সে খুব ছোট, একদম 18 মাস 2 বছর হবে, তো সে একটা এই ছড়া গায়, কি ছড়া, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তো এইটা কিন্তু সে কিন্তু খুব গায়, তো আমি ওর মতো করেই বললাম, আমি এত ছন্দ দিয়ে বলি নাই। তো এই ধরনের কবিতাগুলো, লাইনগুলো অ্যাকচুয়ালি স্বরবৃত্তে রচিত। তো আমাদের পরীক্ষায়, আমি আবার বলে নিচ্ছি, আমাদের পরীক্ষায় এই স্বরবৃত্তটা কম আসে, আর মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত এই দুটো বেশি আসে, এটা আমি বলে দিব যে প্রশ্নে যদি আপনি এটা দেখেন, আপনি এটা 10% হওয়ার সম্ভাবনা থাকে, ওই চরণটা ম্যাক্সিমাম সময় চরণটা হয় মাত্রাবৃত্ত না হয় অক্ষরবৃত্ত, কনফার্ম থাকেন, হয় মাত্রাবৃত্ত না হয় অক্ষরবৃত্ত, 90% হওয়ার সম্ভাবনা থাকে। স্বরবৃত্ত পরীক্ষা আসে না, কারণ এটা খুবই সহজ, একদম পানি। তাহলে এখন দেখেন, এই 3টার মধ্যে আপনাদেরকে একটা গঠন মনে রাখতে হবে, আমি মুখস্থ বলে দিচ্ছি। এই স্বরবৃত্তের যে আমাদের সিকোয়েন্সটা মনে রাখবেন, আমি এটা এখানে লিখতেছি, হ্যাঁ, এখানে লিখে এখানে লিখতেছি, কারণ এদিকে অনেক সময় লাইভ লেখা থাকে, তো লাইভের কারণে দেখতে পান না। আচ্ছা, লিখে দিচ্ছি, তবে এদিকে লিখি না, আচ্ছা এখানে লিখতেছি দেখেন। তো এটা স্বরবৃত্ত, আচ্ছা এই জায়গায় লিখি, মানে আমি কনফিউজড, কারণ আমাকে আরও কাজ করতে হবে ওই দিকটা, এই কারণে বলতেছি। এখানে লিখেন একটু কষ্ট করে, এর যে মাত্রা বিন্যাস সেটা লিখে রাখেন, 4 4 4 প্লাস 2 কিংবা 1 কিংবা
দুই লিখে রাখেন, 1 কিংবা 2, এটা হচ্ছে মাত্রা বিন্যাস। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মাত্রা বিন্যাস, স্বরবৃত্তের একটা সিকোয়েন্স। আমরা এটা পরে পড়বো কেন 4 হচ্ছে, এটা আমরা বলবো একটু পরেই বলবো, জাস্ট এখন মুখস্থ করবেন, এটা আপনার মুখস্থ করতে হবে, শেষ। যেটা মুখস্থ করা লাগবে সেটা মুখস্থ করা লাগবে, শেষ, এটা কথা নাই। তাহলে আমি বলে দিচ্ছি, স্বরবৃত্তের ছন্দের যে মাত্রা বিন্যাসটা থাকে সেটা গঠনটা বা পর্বটা এরকম হয় 4 4 4, আর হচ্ছে 1 অথবা 2, শেষে 1 অথবা 2। আর মাত্রাবৃত্ত মনে রাখবেন, এটা হচ্ছে 6 + 6 + 6 + 2, এরকমটা হয়। আর অক্ষরবৃত্ত এটা হচ্ছে 8টা বা 10টা, মূল পর্ব বা পর্ব বলতে পারি আমরা, মূল পর্ব হোক আর যে পর্ব হোক, মনে রাখবেন 8টা বা 10টা, এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। 8 + 10ও করতে পারি, আমরা চাইলে লিখতে পারি যে 8 + 10, এটা বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি 8 + 6ও হয়, আবার 10 + 8ও হয়। এটা আপনি যেটা করবেন, আপনি লিখেন 8/10 লিখেন, তারপর যা থাকবে যা থাকবে, এটা হচ্ছে মূল পর্ব। এই কাজটা আপনার মুখস্থ করতে হবে। আমি আবার বলে নিচ্ছি, এই কাজটা আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে স্বরবৃত্ত হচ্ছে কি 4 + 4 + 4 + 1 বা 2, ঠিক আছে, মানে 1 2। অথবা মাত্রাবৃত্ত কি 6 6 6 2, 6 6 6 2। আর অক্ষরবৃত্ত মূল পর্বটা হবে 8 অথবা 10, 8 অথবা 10, এরপরে 6 হইতে পারে, 8 অথবা 10, ঠিক আছে, অথবা 8 + 10 হইতে পারে, অথবা 10 + 8 হইতে পারে। তাহলে মনে রাখবেন মূল পর্বটা 8 অথবা 10 হবে। তাহলে এই হচ্ছে সিকোয়েন্স। এবার আসেন যে এই যে আমরা এই যে 4 কিভাবে পাবো, আমি আবার বলতেছি, মনোযোগ দেন। এখন ছন্দর মোটামুটি কাজ শেষ, ছন্দ 3 ধরনের আমরা পাই আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, প্রধানত স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত মানে কি 4 4 4 1 বা 2, মাত্রাবৃত্ত মানে কি 6 6 6 2, অক্ষরবৃত্ত মানে কি মূল পর্বটা হচ্ছে 8 বা 10, শেষ। এতটুকু আপনার কাজ, মুখস্থ করবেন। এবার আসেন আমরা পড়ব হচ্ছে মাত্রা। এই যে মাত্রা বিন্যাস বা মাত্রা গঠন বা মাত্রা কি বলে স্ট্রাকচার, সেটা আমরা কি করবো দেখেন, আমি লিখে দিচ্ছি, এটা আপনার মুখস্থ করতে হবে, এটা আমাদের সূত্র হচ্ছে, লিখেন আপনি এটা চার্ট করে লিখেন, চার্ট না করলেও চার্ট করে লিখেন, চার্ট করেন, এটা চার্ট করে নেন সুন্দর করে। আমি চার্ট করে দিচ্ছি আপনাদেরকে, এটা সুন্দর করে চার্ট নেন সবাই প্লিজ। আচ্ছা, 1টা 2টা 3টা, এই হচ্ছে আমাদের চার্ট। এবার আসেন এখানে লিখেন গঠন লিখেন, হ্যাঁ, গঠন ধরন লিখেন, এখানে লিখেন ধরন লিখেন, এখানে লিখেন মুক্ত বা মুক্তাক্ষর, অ্যাকচুয়ালি মুক্তাক্ষর হওয়া উচিত, বাট আমি মুক্ত লিখলাম, ঠিক আছে। আর এটা লিখেন হচ্ছে বদ্ধ, এই বদ্ধকে কিন্তু আবার রুদ্ধ বলা হয়, মনে রাখবেন এটা বদ্ধ বা রুদ্ধ। আচ্ছা, এখানে লিখেন স্বরবৃত্ত, কি বলেছি, স্বরবৃত্ত, ঠিক আছে। আর এখানে লিখেন হচ্ছে মাত্রাবৃত্ত, লিখেন, আমাদের মূল কাজে চলে আসছি। এবার লিখেন হচ্ছে অক্ষরবৃত্ত, লিখেন, এখানে লিখেন অক্ষরবৃত্ত। আচ্ছা, এবার আসেন, মনে রাখবেন এই স্বরবৃত্ত যদি হয়, ছন্দটা যদি স্বরবৃত্ত হয়, আপনাকে এগুলো তো প্র্যাকটিক্যালি প্রমাণ করবো। আমি আবার বলতেছি, এগুলো স্ট্রাকচার লিখতেছি ভাই, এগুলো আবার প্রমাণ করবো আমরা, প্রবলেম নাই। স্বরবৃত্ত মনে রাখবেন অলওয়েজ মুক্ত 1 হয়। মাত্রাবৃত্তরও কি অলওয়েজ মুক্তটা 1 হয়। মুক্ত মানে কি, যেটা অনেকক্ষণ টানতে পারি, মুক্তাক্ষর 1। অক্ষরবৃত্ত এটাও কিন্তু 1 হয়। আচ্ছা, স্বরবৃত্ত বদ্ধ কিন্তু 1 হয়, এটা একদম বাচ্চাদের, তো এটা এমনই হয়। কবিতা ছড়াগুলো তো মূলত এটা বাচ্চাদের জন্য হয়, তো এটা খুব সহজ হয় এবং খুব সরল হয়, হ্যাঁ, এবং এটা খুবই যা মানে কি বলে, এটা হচ্ছে খুব ভাষাগতভাবে এটা ইন্টারনাল মিনিং যেটা আমরা বলি, এটা খুব কম হয়। মাত্রাবৃত্ত হচ্ছে 2। আর অক্ষরবৃত্ত লিখেন 1 অথবা 2, 1 অথবা 2, শুধু লিখবেন 2 এর পাশে টান দিয়ে শেষে লিখেন, শুধু শেষে লিখেন, ঠিক আছে, লিখেন শেষে। তাহলে আবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, মুখস্থর বিষয়। ধরন কি 3টা বা ছন্দ, আমি ধরন না লিখে এটা ছন্দ লিখে দিই, ছন্দ লিখলে আরো ভালো হয়, আমি এখানে ছন্দ লিখে দিচ্ছি, ধরন না লিখে, ঠিক আছে, ছন্দ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তাহলে স্বরবৃত্তের যে মুক্ত অক্ষর যেটা হবে, যে মুক্ত যে অক্ষরটা হবে, সেটা হচ্ছে 1, মাত্রাবৃত্ত এবং হচ্ছে বদ্ধ 1। তাহলে স্বরবৃত্ত সমান কি 1 + 1 1 1 1 1 1 1 1 1, শেষ স্বরবৃত্ত। মাত্রাবৃত্ত কি, আমার দিকে তাকান, মাত্রাবৃত্ত হচ্ছে 1 এবং বদ্ধে 2, মুক্তে 1 বদ্ধে 2, মুক্তে 1 বদ্ধে 2, মুক্তে 1 বদ্ধে 2, এই দুটো হচ্ছে ফিক্সড। আমি আবার বলে দিচ্ছি, এই দুটো হচ্ছে ফিক্সড। এবার আসেন, যদি অক্ষরবৃত্ত হয় সেক্ষেত্রে মুক্ত তো 1 থাকবে, মুক্ত অক্ষর। আর যখন বদ্ধাক্ষর যখন হবে, তখন সেটা হচ্ছে 1 অথবা 2। যদি বদ্ধ অক্ষরটা ওই শব্দের শেষে পড়ে, শেষে, যেমন অরিন্দম, দম, এই দমটা শেষে পড়তেছে, তখন আমি শেষে 2 অক্ষর, 2 হচ্ছে 2 মাত্রা ইউজ করবো, 2 শেষে 2 পাবো আমরা, বদ্ধ অক্ষরে 2 পাবো। আর যদি দেখেন শুরুতে আছে, যেমন আমি বলতে পারি বনায়ন, বন যোগ আয়ন, বনায়ন, বন
বন আয়ন। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন বন, তাহলে বন প্রথমে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, একটা করব। তাহলে মনে রাখবেন দুইটা হচ্ছে শেষে, আর মধ্যে বা মাঝে এক করে ইউজ করব। এটা আপনারা এই দুটো মুখস্থ করবেন, রাইট? এবার আসেন, আমি আপনাদের মূল পড়ায় নিয়ে যাচ্ছি এখন, প্লিজ মূল পড়ায় নিয়ে যাচ্ছি, বি কেয়ারফুল, আগামী কিছুক্ষণ ক্লাস করলে শেষ হয়ে যাবে। তো আমি ওই যে আমার খালাতো বোনের যে একটা কবিতা, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, আমি সেটা দিয়ে শুরু করছি আজকের ক্লাসটা, ঠিক আছে? মানে আজকের এই মূল পড়ার ক্লাসটা। তো আপনারা আমাকে একটু বলবেন যে এই যে আমি যতক্ষণ ধরে যেগুলো বলেছি এগুলো কি বুঝতে পেরেছেন, এবং এই যে পড়ার যে মুখস্থর বিষয়টা, এই লিখছেন অনেকে 6+6 গুড, অনেকে মুখস্থ করছেন, তারপর হচ্ছে অনেকে ফার্স্ট থেকে ক্লাসটা করতে পারে নাই, ক্লাস কি রেকর্ডেড থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো রেকর্ডে রাখার জন্য, তবে ক্লাসের উপস্থিতি কমের কারণে আমরা রেকর্ডেড অনেক সময় রাখি না, আমি বিশেষ করে না রাখি, ঠিক আছে? আচ্ছা আসেন, দেখেন আমি লিখেছি, দেখেন মনোযোগ দিবেন। আমি লিখলাম আতা গাছে তোতা পাখি, যদিও পরীক্ষাটা আসবে না, আতা গাছে তোতা পাখি কেন আসবে না? কারণ এটা হচ্ছে খুবই সহজ, এটা যে কেউ পারবে ছন্দ পড়লে, মাত্রা পড়লে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কি বলেছে? ডালিম গাছে মৌ, রাইট? এই যে ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কও না কেন বউ। আচ্ছা, তো এটা তো নর্মালি, যাই হোক আমরা এই চরণটা দিই। আচ্ছা, একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, ছন্দ মাত্রার ক্ষেত্রে মনে রাখবেন এটা কোন ছন্দ হবে এবং কত মাত্রা হবে, এইটা আমরা মূলত, আমি আবার বলতেছি, এটা আমরা মূলত বের করতে পারবো হচ্ছে একটা লাইন দেখে। চরণ, এটাকে বলে চরণ বলা হয়, আমরা সহজ ভাষায় বাঙালিরা কি বলি, লাইন বলি, মানে সাধারণ স্টুডেন্ট লাইন বলি। এটা অ্যাকচুয়ালি চরণ বা পংক্তিও বলা যায়, যদিও পংক্তি নিয়ে এটা মতভেদ আছে, অনেকে বলে একটা কাহিনী, মানে একটা কি বলে, একটা পর্যায়ে শেষ হওয়ার পরে সেটা পংক্তি বলা হয়, আবার অনেকে বলে যে না, একটা লাইন হইলি পংক্তি, লাইন হইলি পংক্তি শেষ। যাই হোক আমরা মতভেদে যাবো না, এটা হচ্ছে পংক্তি বা লাইন বা চরণ। আচ্ছা, এবার দেখেন, আপনি প্রথম যেটা কাজ আপনার, প্লিজ প্রথম কাজ আপনি আগে অক্ষর বের করবেন। তাহলে প্রথম স্টেপ আমি লিখে দিচ্ছি এখানে, প্রথম অক্ষর নির্ণয়, আমি লিখে দিচ্ছি স্টেপ অক্ষর নির্ণয়। প্লিজ সবাই মনোযোগ দেন, প্রথম স্টেপ হচ্ছে অক্ষর নির্ণয়। আচ্ছা, তাহলে দেখেন আ তা গা সে তো তা পা খি ডা লি ম, ডালিমো না, ডা লিম একসাথে, কারণ হচ্ছে না, দুরকম উচ্চারণ হয়ে যাচ্ছে, কারণ ডা এটা বাদ, লিম। তো আমি কি লি যোগ ম বলতে পারবো, লি ম আর লিম, লিম আর লিম দুটো আলাদা হয়ে যাচ্ছে অর্থটা, এই কারণ মানে উচ্চারণ আলাদা হয়ে যাচ্ছে, এই কারণে ডালিম লিম থাকবে। গাছে গা সে, মৌ এই হচ্ছে মৌ, দ্বিস্বর যদিও এটা। আচ্ছা এখন আসে, দ্বিস্বর আছে। এখন আসেন, আমি তো খুব ফটাফট করে পেরে নিলাম, আমি তো খুব ফটাফট করে পেরে নিলাম, কিন্তু আপনারা যারা বিগিনার, যে কষ্ট করে যে ক্লাসটা করছেন বা করলেন, তো তারা কিভাবে এটা আপনি পারবেন পরীক্ষায়, রাইট? তো তাদের জন্য যে বাংলিশ ওয়ে, বাংলিশ বলেছে, বাংলিশ, হ্যাঁ, চ্যাটিং ওয়ে, তাহলে কী করবেন? আতা, তা আমি লিখছি, দেখেন আপনাদের জন্য শুধু লিখতেছি, এটা ATA আতা, এ দেখেন দুইটা আছে আতা। আচ্ছা, গাছে, তাহলে GACHA গাছে দুইটা আছে। তোতা, TO তোতা। পাখি, PAKHI পাখি। ডালিম, DALIM ডালিম। গাছে দেখেন GACHE গাছে। মৌ, এ দেখেন MOU মৌ, ঠিক আছে? এবার আসেন, দেখেন আতা দুইটা পেয়েছেন, গাছে দুইটা পাইছেন, তোতা দুইটা পাইছেন, পাখি দুইটা পাইছেন, তারপর ডালিম ডালিম। ভাওয়েল দেখুন, ভাওয়েল কি হয়েছে? তোতা তো ঠিকই আছে। আচ্ছা এ দিব, সমস্যা নাই, ঠিক আছে, তোতা এ দিলাম, খুশি? আচ্ছা ডালিম, তাহলে ডালিম দুইটা ভাওয়েল দুইটা অক্ষর। গাছে দুটো ভাওয়েল দুটো অক্ষর। মৌ, এটা অ্যাকচুয়ালি দ্বিস্বর, এই দ্বিস্বরগুলো কিন্তু একটা করে কাউন্ট করা অক্ষরের, হ্যাঁ। ওই যে আমি বলেছিলাম যে পাশাপাশি যদি দেখতে পান একটা শব্দে পাশাপাশি আছে, তাহলে সেটা হচ্ছে আপনি এটাকে এক অক্ষর বলবেন। এখন মৌ, ভাই মৌ, আপনি এটাকে ও বলতে পারছেন না, হ্যাঁ, এই জন্য দ্বিস্বর এগুলো, তো এগুলো পাশাপাশি একটা হবে। ওই যে বললাম না, যে আমি কিন্তু বলেছি প্রথমেই যে বাংলিশ ওয়েতে আপনি শতভাগ চূড়ান্ত করতে পারবেন না। ওই যে কত ভাগ পারবেন? 99 ভাগ, ওই যে 1 ভাগ আটকায় গেছেন। তো যাই হোক, আমরা দুইটা ওইতে শিখবো পরীক্ষায়। এই যে মনে রাখবেন, এই যে মৌ, হ্যাঁ, তারপর হচ্ছে মই, বই, বউ, এগুলো হচ্ছে দ্বিস্বর আছে, আপনি ধ্বনিবর্ণ ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন। এটা একটা করে কাউন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে আমরা অক্ষরের কাজ শেষ, অক্ষর শেষ। দুইয়ের কাজ, প্লিজ দুইয়ের কাজ মুক্তবদ্ধ নির্ণয় লিখে রাখেন। মুক্তবদ্ধ নির্ণয় মানে বদ্ধ অক্ষর মুক্ত অক্ষর, আমি শর্টকাটে বলতেছি, মুক্তবদ্ধ নির্ণয়।
আমি আবার বলতেছি মুক্ত বর্ধ নির্ণয়। তাহলে প্রথম কাজ কি, অক্ষর বিশ্লেষণ করা, অক্ষর বের করতে হবে। তাহলে আপনি যদি অক্ষর না পারেন তাহলে ভাই আপনার এত কষ্ট করে ক্লাস মুখস্থ করে লাভ নাই, অক্ষর পারতে হবে আপনাকে, অক্ষরে ভালো দক্ষতা নিয়ে আসতে হবে আপনাকে। আচ্ছা, যা আমি পড়িয়েছি প্রথমে। এবার তাহলে কি মুক্ত আর একটা কি বদ্ধ। মুক্ত কোনটা? মুক্ত হচ্ছে ওই যে বলেছি অনেকক্ষণ টানতে পারবেন মুক্ত অক্ষর, আর বদ্ধ কি রুদ্ধ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, ফিক্সড করে ফেলবেন, বদ্ধ সেটা। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্টেপ চলে গেছে। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, বিষয়টা হচ্ছে মনে রাখবেন, যেটা হচ্ছে মুক্ত অক্ষরের চিহ্ন। এই যে চিহ্নটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই মুক্ত অক্ষরের চিহ্নটা হচ্ছে ইউ এর মতো বা চাপটা ভি, অ্যাকচুয়ালি ইউ, চাপটা ইউ, ঠিক আছে, মনে রাখবেন এটা ইউ এর মতো প্লিজ। এটা হচ্ছে মুক্ত অক্ষরের চিহ্ন। ওই যে আমরা প্রত্যেক ক্লাসে পড়েছিলাম না ধাতু চিহ্ন, রুটের মতো কিন্তু রুট না, ধাতু চিহ্ন, ঠিক তেমনি এটা হচ্ছে মুক্ত অক্ষরের চিহ্ন, ইউ, মুক্ত অক্ষরের চিহ্ন হচ্ছে এই হচ্ছে ইউ টাইপের। আমরা ইউ বললে কেমন দেখায়, মুক্ত অক্ষর চিহ্ন আমরা বলবো। আর এই যে ড্যাশের মতো যেটা, এই ড্যাশের মতো হচ্ছে বদ্ধ অক্ষরের চিহ্ন, রাইট? তাহলে আমরা চিহ্ন পেয়ে গেছি। তাহলে এবার আসেন, যেটা আপনি অনেকক্ষণ টানতে পারবেন সেটা হচ্ছে ইউনিয়ন, বা আপনি হচ্ছে এই ইউ এর মতো চিহ্নটা দিবেন। তাহলে দেখেন আ রাখতে পাচ্ছেন, তা রাখতে পাচ্ছেন, গা রাখতে পাচ্ছেন, ছে রাখতে পাচ্ছেন, তো রাখতে পাচ্ছেন, তো তা রাখতে পাচ্ছেন, পা খি রাখতে পারছেন, ডা রাখতে পারছেন। এবার আসেন লিম, বলেন তো লিম পারবেন? পারবেন না। তারপরে এটা হচ্ছে বদ্ধ, এই হচ্ছে বদ্ধ। গাছে দেখেন গা সে, গা ছে। মৌ, ওই যে একটা পাইছিলাম মৌ রাখতে পারছেন। তাহলে এই হচ্ছে আমাদের মুক্তবদ্ধ, ক্লিয়ার প্লিজ, মুক্তবদ্ধ ক্লিয়ার। এবার আসেন মুক্তবদ্ধ ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের ছন্দ আসেন। তাহলে আমাদের এই কাজ শেষ। এখন আসেন স্বরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত, এইটা আমরা বের করব। এইটা বের করতে গেলে আপনি দেখেন এখানে কিন্তু আমরা একটাই পেয়েছি বদ্ধ। তাহলে আপনি দেখেন এখানে একটাই পাইছি। এখানে আপনি দেখেন যে আমরা অ্যাকচুয়ালি উচ্চারণ করি কিভাবে, কবিতাগুলো আবৃত্তি করা হয় কিভাবে, এটা খুব জরুরি। তো আমরা দেখবেন যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আমরা এইভাবে সাধারণত উচ্চারণ করি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আমরা এমনি উচ্চারণ করি। তো যে উচ্চারণগুলো আপনি একসাথে করেন সেগুলো একটু ভেঙে নেবেন। যেমন দেখেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ভেঙে নিলেন। এবার আপনি আসেন দেখেন, তাহলে আমরা খেয়াল করবেন, স্বর হোক কিংবা মাত্রাবৃত্ত হোক কিংবা অক্ষরবৃত্ত হোক আমরা জানি না। তাহলে এক করে কাউন্ট করে নেন, এক করে। তার মানে 1 2 3 4, কত আছে আপনি যোগ করে নেন। এই হচ্ছে এইটাতে, এই পর্বে 4 আছে, এটা পর্ব বলা হয়, পর্ব বলা হয়, পর্ব 4টা আছে। আবার দেখেন 1 2 3 4, কারণ মুক্ত কি, মুক্ত হলো যে 1 করে, এখানে আবার কয়টা আছে, এখানে আছে 4টা। ডালিম দেখেন ডা দেখেন ডা, একটা গাছে 2টা 3টা পাইছেন। তাহলে আমি এখানে 3 দিচ্ছি, হ্যাঁ, এইটা আমাদের পরে হিসাব করতেছি। এখানে কয়টা আছে, এখানে একটা আছে, এখানে কয়টা আছে, একটা আছে। তাহলে এখন আপনি খেয়াল করেন এটা কি করবো আমরা, এখন আমরা তো জানি না যে এটা স্বরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত। যদিও আপনারা অনেকটা টের পেয়ে গেছেন, প্রথম দুইটা যা 4 করে হয়েছে, তার মানে কি এই স্ট্রাকচারে চলে গেছে। দেখেন আমার ভাই পড়তে অনুশীলন করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আমি বর্ণক্রম পড়াইছিলাম, অভিধানক্রম পড়িয়েছিলাম। তো ওই সময় দেখেন ভাই আপনারা কিন্তু অনেকে আমাদের প্রচুর ইনবক্স করেছেন, যে অনেক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, আমাকে অনেক ইনবক্স করেছেন, আমার খুব ভালো লাগছে। এখন আমি বলেছিলাম কি, যে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনি আরও বেশি পারবেন। প্র্যাকটিস করতে হয় সব কিছুই ভাই। তো এইটাও আপনি বুঝে নেবেন, আপনি একটা শব্দ দেখে বুঝবেন শব্দের স্থানটা কোথায় যাবে। তো এখানে আপনি বুঝবেন যে একটা 2টা পর্ব দেখলে বুঝে নেবেন যে বাকিগুলো কি হতে যাচ্ছে আপনার সাথে। তাহলে দেখেন 4 পাইছেন, তার মানে এটা অটোমেটিক্যালি কি যাচ্ছে দেখেন তো। আমি বদ্ধ দিলে কি হচ্ছে, 1 হবে, কারণ স্বরবৃত্তের বদ্ধ কি 1, তার মানে এটা হচ্ছে আমার নর্মালি 4 হচ্ছে, কি হচ্ছে 4 হচ্ছে। দেখেন 4 4 4 4 1, এই দেখেন হিসাব মিলে গেছে, এই দেখেন হিসাব মিলে গেছে, 4 4 4 4 1। আর যদি ধরেন আমি এটা মনে করলাম মাত্রাবৃত্ত কিংবা আমি অক্ষরবৃত্ত মনে করলাম, আমি এটাকে মাত্রাবৃত্ত কিংবা অক্ষরবৃত্ত আমি মনে করলাম ধরেন, তাহলে আমি এখানে কি হবে 2 হবে, আমি এখানে কি হবে 2 হবে। তাহলে 1 আর 2 3 4 5, তাহলে হইলো কত, 5 হইলো। তাহলে ভাই কোনো সিকোয়েন্স দেখেন তো আপনি আছে, এরকম কোনো সিকোয়েন্স দেখেন তো, খেয়াল করে দেখেন তো, এটা হিসাবটা মিলতেছে না। তার মানে এটা আমি স্বরবৃত্তের মধ্যে এই উত্তর করে ফেললাম, এই হচ্ছে স্বরবৃত্ত। তাহলে আপনারা আমাকে কাইন্ডলি একটু লিখবেন যে এই যে আমি স্বরবৃত্ত পড়ালাম আপনারা কি বুঝতে পারছেন? প্লিজ আজকে আপনারা একটু কমেন্ট কম করছেন। স্বরবৃত্ত আমি কি ভুল লিখছি না? ঠিকই তো আছে, স্বরবৃত্ত। আচ্ছা, তাহলে আপনারা কাইন্ডলি একটু জানাবেন যে আমি পড়াচ্ছি এই পয়েন্টটাকে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন? প্লিজ একজন লিখেছেন মুক্ত মাত্রা মাত্রা একটি, বদ্ধাক্ষরে মাত্রা থাকে 2টি। ঠিক আছে, আপনি ঠিক লিখেছেন সৌরভ। আপনারা আমাকে কাইন্ডলি একটু লিখেন যে আপনারা কি এটাকে বুঝতে পেরেছেন? তাহলে আপনি আবার বলতেছি, প্রথমে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে 3 নাম্বার, এবার 3 নাম্বার আসেন। 3 নাম্বার হচ্ছে পর্ব করবেন, প্লিজ পর্ব করবেন।
পর্ব করবেন, অনেক সময় পর্ব না পারলেও হিসাব চলে আসে, পর্ব না পারলেও হিসাব চলে আসে। ধরেন আপনি এটা পর্ব পারেন নাই, প্লিজ পর্ব পারেন না, ধরেন পর্ব পারতেছেন না আপনি, তাহলে কি করবেন খেয়াল করেন তো। তাহলে দেখেন 4 4 8 হচ্ছে, আর এখানে আপনার হয় 4 নাই 5, তাহলে 12 ধরলাম, বা আমি এটা অর্ধেক করে ফেললাম, 4 4 8 হচ্ছে, আর এখানে হচ্ছে 5 বা 6 হচ্ছে, মিলতেছে না হিসাব, তার মানে এটা হবে না। এবার আমরা এটা এভাবেই সলভ করতে পারছি। ওকে, তাহলে পর্ব নির্ণয় করার পরে আপনি মাত্রা বিন্যাস দেখবেন প্লিজ। তাহলে কি দেখবেন? মাত্রা বিন্যাস বা মাত্রা গঠন, এই হচ্ছে মাত্রা গঠন, ঠিক আছে। তিনটা স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে অক্ষর নির্ণয় করা। সেকেন্ড স্টেপ কি প্লিজ? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের স্বরান্ত, মুক্তাক্ষর নাকি বদ্ধক্ষর, হ্যাঁ মানে যেটা আমরা স্বরান্ত বলছি, এইটা আপনি আইডেন্টিফাই করবেন। মুক্ত হলে ইউ চিহ্ন দিবেন ইউ এর মতো, আর বদ্ধ হলে ড্যাশ দিবেন, এটা টান দিবেন, ঠিক আছে। আর লাস্ট অন কি করবেন? পর্ব এবং মাত্রা বিন্যাসটা করে নেবেন। তাহলে এই হচ্ছে আমাদের একটা স্বরবৃত্ত শেষ। এখন আসেন অক্ষরবৃত্ত হবে নাকি মাত্রাবৃত্ত হবে, এটা তো আমরা বললাম। এখন চলে আসেন আমরা আরেকটু গভীরে যাই। গভীরে গেলে যেমন দেখেন, আমি আপনাদেরকে একটা কবিতা লাইন বলি। 2015 পর থেকে এটা ছিল না আমাদের সময়, আমরা তো 15 আগে স্টুডেন্ট, আমাদের সময় ছিল এটা, যে কবর কবিতা, জসিমউদ্দিনের কবর কবিতা ছিল, খুবই 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 কি বলে, এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য ছিল। তো ওই কবিতাটা লাইন পরীক্ষা আসছে বেশ কয়েকবার, বিভিন্ন ব্যাংক পরীক্ষা, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও আসছে, যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ওই লাইনটা আমরা এখন পড়ে আসেন। তাই এইখানে তো দেখেন, এইখানে তোর দাদির কবর, প্লিজ দাদির কবর ডালিম গাছের তলে, আবারও ডালিম পাইছি, ঠিক আছে, ডালিম গাছের তলে। আমি আবার বলতেছি, ডালিম গাছের তলে। দেখেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, না এভাবে না, এটা উচ্চারণটা অ্যাকচুয়ালি হবে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ঠিক আছে, এইভাবে উচ্চারণটা করা হবে। এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় আবৃত্তি দেখেছি, হ্যাঁ, এটা ওই যে যারা আছে না, এটা যারা ওয়াজ করে তারা একভাবে বলে, যারা হচ্ছে রাজনীতিবিদ, ঠিক আছে, তারা একভাবে বলে, ঠিক আছে, এবং যারা হচ্ছে যে এই টাইপের যারা আছে, ঠিক আছে, বুঝছেন, এটা যারা আছে ওরা আবার ওইভাবে বলে, হ্যাঁ এইভাবে বলে। তো যাই হোক, আমরা সেখানে যাবো না, পড়ায় আসেন। তো এইটাকে আপনি প্রথমে কী করবেন? এই লাইনটা আপনি প্রথমে, ওই যে আমি তো মিশাই দিয়েছি, প্রথম কাজ হচ্ছে আপনার যে অক্ষর নির্ণয়। তাহলে আমি আমার মতো অক্ষর নির্ণয় করে নিচ্ছি। এই হ্যাঁ, এই ঠিক আছে, রস্যই এই, খা নে তোর একসাথে, দা দির, ক বোর, তিনটা ক, আচ্ছা ক বোর একসাথে, ক বোর, ডালিম ডা লিম, গা ছের ত লে। আচ্ছা এবার আসেন, এটা আপনি যারা পারছেন না, যারা বিগিনার আছেন, তারা ইংলিশ প্যাটার্ন ফলো করবেন। তারা এইখানে লিখেন যে এইখানে, KHANA, এইখানে তোর, TOR তোর, দাদির, DADIR দাদির, কবর, KOBOR কবর, ডালিম, DALIM ডালিম, গাছের, গা GACHER গাছের, তলে, TOLE তলে। এখন দেখেন এইখানে একটু একটু মাথা রাখবেন, এইখানে এ দেখেন এইখানে হ্যাঁ এইখানে রস্যই দুইটা, তারপর খানে খা নে চারটা, তোর একটা, তারপর কি দাদির দা দি দুইটা, তারপর ক বোর, হ্যাঁ, তারপর দেখেন ডা লিম, হ্যাঁ, গাছের তলে তলে। আচ্ছা দেখেন মিলে গেছে, আমাদের বিশ্লেষণ হয়ে গেছে। এখন আসেন প্রথম কাজ শেষ, প্রথম কাজ অক্ষর বিশ্লেষণ শেষ। সেকেন্ড স্টেপ সেটা কি? এখন আপনার কাছে আমি একটা বিষয় বলে রাখছি যে স্যার এত স্টেপ, এত কিছু, এত ঝামেলা করবো 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য, দরকার না, আমার 2 মার্ক লাগবে না। তা আপনি এমনি ফেললে ভাই প্রচুর ভালো হবে। আপনি দেখেন এই অধ্যায়টা কিন্তু, আমি আবার আপনার বলে নিচ্ছি, এই অধ্যায়টা কিন্তু সমাসের চাইতে 1000 গুণ ছোট। এই অধ্যায়টা ধ্বনি বর্ণের চাইতে 1000 গুণ ছোট। এই অধ্যায়টা সন্ধির চাইতে 1000 গুণ ছোট ভাই অধ্যায়। এটা একটা ছোট অধ্যায়। অভিধানক্রম পড়িয়েছিলাম না, অভিধানক্রমের হচ্ছে একটা সিকোয়েন্স মনে রাখলেই হয়ে গেল, শেষ। এইটাও হচ্ছে দুটো সিকোয়েন্স, একটা হচ্ছে আমাদের এই যে ছন্দ মাত্রাগুলো মুখস্থ করতে হবে, আর একটা হচ্ছে স্বরবৃত্তের স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে, শেষ। তো আপনি একটা অধ্যায় যদি সময় না দেন, আপনি পারবেন? একদিনে কি মহাপণ্ডিত হওয়া যায়? আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে না আপনি মোটামুটিভাবে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে এবার আসেন, পর্ব নির্ণয় করতে পারছে না এখনো, ঠিক আছে আমি আসতেছি। দেখেন এইখানে, তাহলে এইখানে আমি মুক্ত, এগুলো মুক্ত, তাই আমি ইউ দিচ্ছি, মানে তোর ফিক্সড, দা দির ফিক্সড, কবর বোর ফিক্সড, ডা মুক্ত, লিম বদ্ধ ফিক্সড, গাছের গা মুক্ত, ছের ফিক্সড,
তলে ত, খেয়াল করেন ত মুক্ত, লে মুক্ত। আমাদের সেকেন্ড স্টেপের কাজ শেষ, সেকেন্ড স্টেপ কাজ শেষ। এবার আসেন আমরা এটাকে এখন ট্রাই করে দেখব যে এটা মাত্রাবৃত্তে যাবে নাকি হচ্ছে অক্ষরবৃত্তে যাবে। এই দুটো স্বরবৃত্ত হইতে পারে। আচ্ছা দেখেন, তাহলে আমরা দেখেন একটু খেয়াল করে দেখেন, এইখানে তোর পর্ব, এটা দাদির কবর, এটা একটা পর্ব, ডালিম গাছের তলে, এই দেখেন এটা একটা পর্ব, খেয়াল করে দেখেন। এখন এইটা আপনি কীভাবে বের করবেন? আচ্ছা দেখেন, আপনি আমরা জানি কি যে মুক্ত মানে কি অলওয়েজ এক, যারই হোক। তাহলে আমি এটা পর্বটা যোগ করেন, 4 হচ্ছে, এই 4। এখন এইটা এই তোরটা শেষে যেহেতু আছে, তাহলে শেষে যদি থাকে তাহলে খেয়াল করে যদি মাত্রাবৃত্ত আপনি ধরেন, মাত্রাবৃত্ত ধরলে এটারও 2 কনফার্ম পাবেন যেখানে হোক। আর যেহেতু শেষে আছে 2 পাবেন, তাহলে আপনি 2 যদি দেন তাহলে কিন্তু আপনার 6 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 6 হচ্ছে। আমি এখানে 6 লিখে দিচ্ছি। এবার আসেন দাদির কবর। এখন অনেকে বলছেন যে পর্ব তো বুঝি না স্যার, পরীক্ষা আসলে এটা তো কীভাবে পারবো? ভাই চিন্তা করেন না, আমি এটার পরে আরেকটা পড়াবো, একটা উদাহরণ দিব, দেওয়ার পরে আপনারা পর্ব শেখাবো। পর্ব প্রশ্নে কেমনে আসে? প্রশ্ন কেমনে আসে জানেন? প্রশ্ন আসে যে স্বরবৃত্ত দিয়ে বলবে 4 + 4 প্লাস বা 4 + 4, 4 + 1 বা 2 এভাবে আসে পরীক্ষায়। তাহলে আপনি তো ইজিলি বের করতে পারবেন ভাই। পরীক্ষা আসে মাত্রাবৃত্ত 6 + 6 + 2 পরীক্ষা আসে। পরীক্ষা আসে অক্ষরবৃত্ত, হ্যাঁ 6 + 6 10 সরি 8 + 10 বা 10 + 8 বা 8 + 6 এভাবে পরীক্ষা আসে। তো আপনার টেনশন নেওয়া লাগবে না, তো আপনি মোটামুটি মিলাতে পারলে আপনার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, রিল্যাক্স করেন। আচ্ছা আসেন, প্যারা নিয়েন না। এবার আসেন দাদির, তাহলে একটা এখানে 2টা পেয়ে গেছি। আর শেষে যেহেতু আছে দীর, এবং এটা যদি শেষে আছে তাহলে শেষে থাকলে আমরা এটাও অক্ষরও 2 পাবো, মাত্রাও 2 পাবো। তাহলে আমরা এখানেও কত পাচ্ছি? 6 পাচ্ছি। আর এখানে তো আমরা 6 পেয়েছি, আমরা তো দেখাই দিয়েছি শেষে আছে, তো আমরা 6 পাবো। এই দুটো করেন আপনি, পরীক্ষায় দুটোই আসে সাধারণত, আমি সর পরে করতেছি। এবার আসেন ডালিম, তাহলে ডা একটা লিম শেষে আছে, তার মানে কি এটাও 2, শেষে থাকলে এটাও 2, তার মানে 3টা হয়েছে। আবার দেন গা সের, এই দেখেন এটা শেষে আছে, তাহলে এটা শেষে থাকলে কি এটাও 2, এটাও 2, যে কোনো 2, তাহলে এটাও কি হচ্ছে? 6 হচ্ছে। তলে এটা তো মুক্ত, মুক্ত তো এক এক করে 2 হবে মোট, এই হচ্ছে 2। এবার আপনি এই স্ট্রাকচারটা ফেলান, এই স্ট্রাকচারটা আপনি ফেলায় দেন, এখানে ফেলায় দেন, দেখেন এই জায়গাতে পড়ে যাচ্ছে। এখন যারা হচ্ছে পর্ব নির্ণয় করতে পারছেন না, তো তারা কি করবেন? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের, এটা কি হইলো? দেখেন খেয়াল করে দেখেন, আমি যদি বলি এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, ভাই মানে জোর করে হয় না, ঠিক আছে? আচ্ছা দেখ, আপনি যদি বুঝতে না পারছেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনি এটা এবার অন্যভাবে আসেন। ধরেন আপনি স্বরবৃত্ত করতে গেলেন, তো স্বরবৃত্ত করতে গেলে কি 1 + 1 আছে, যদি আপনি এখানে 1 দেন তাহলে কি হবে? 5 হবে। এখানে যদি আপনি 1 করে 2 দেন তাহলে 2 আর 2 কত হবে? 4 হবে, যদি আপনি স্বরবৃত্ত করেন 4। এই 5 এবং 4 দেখেন, এখানে কি হবে? 1 1 2 4 হবে 4, এখানে কি হবে? 1 1 2। তাহলে দেখেন প্যাটার্নটা কেমন হলো? 4 এই দেখেন, খেয়াল করেন প্লিজ, মনোযোগ দেন ভাই। 5 4 4 2, ভাই 4 4 2 হয়, কিন্তু 5 তো হয় না, তার মানে স্বরবৃত্ত এটা না, এটা হচ্ছে স্বরবৃত্ত না, এটা স্বরবৃত্ত না। এবার আসেন অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত, কোনটা? তাহলে এখন দেখেন এই 6 6 6 2 ফলো করছে কোনটা? এই দেখেন 6 6 2 ফলো করছে এটা, তার মানে 100% এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। এবং মাত্রাবৃত্তের হচ্ছে কোনটা? এটা 6 6 6 + 2 মানে 2, এই ছন্দে হচ্ছে এটা রচিত। এবার আসেন, এবার চলে আসেন, এবার এটা শেষ। আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন দিচ্ছি, আরেকটা আমি একটু ভিন্ন জায়গায় নিয়ে যাই আপনাদেরকে, কারণ হচ্ছে আমাদের আরেকটা কি বলে অক্ষরবৃত্তটা পড়াই দিচ্ছি। আচ্ছা অক্ষরবৃত্ত খেয়াল করে দেখেন, আমরা একটা তাহারে পড়ে মনে কবিতার লাইনটা আসে পরীক্ষা, সেটা দেখাচ্ছি। হে কবি নীরব কেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এসেছে ধরায়, ধরা মানে কি? পৃথিবীতে, ঠিক আছে? ধরায়, ফাগুন যে এসেছে ধরায়। এখন এই চরণটা খেয়াল করেন, এই চরণটা হচ্ছে কোন ছন্দে রচিত বা এই কবিতার লাইনটা অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত নাকি স্বরবৃত্ত? তো মূলত অক্ষরবৃত্ত বা স্বরবৃত্তের মধ্যে হয়। তাহলে দেখেন হে কবি নীরব কেন, আপনি প্রথমে ভেঙে নেন অক্ষর। তা আমি আর বাংলিশ লিখতেছি না দ্রুত করার জন্য, ঠিক আছে? হে একটা, কবি 2টা, নীরব 2টা, কেন ফাগুন যে এসেছে 3টা, ধরাই ধরাই রাই 2টা। আচ্ছা এখন আসেন বদ্ধ নাকি মুক্ত, তো মুক্তাক্ষর হইলে আপনি এটা দেন, মুক্ত চিহ্ন দেন। হে কো বি টানা যাচ্ছে, নি রব টানা যাচ্ছে না রবে, কেন কেন টানা যাচ্ছে, ফাগুন ফা গুন টানা যাচ্ছে না, যে টানা যাচ্ছে, এসেছে এসেছে টানা যাচ্ছে, ধরাই ধ টানা যাচ্ছে, রাই ফিক্স টানা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের সেকেন্ড কাজ শেষ।
এবার আসেন পর্ব, আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে পর্বতে গিয়ে, আমি অনেকে এখানে কমেন্ট করতেছেন পর্ব নির্ণয় করতে পারছি না। আচ্ছা আমি করেছিলাম এইটা ভাইয়া, পর্ব নির্ণয় করতে পারছি না, মাত্রা বৃত্ত, হ্যাঁ অনেকে উত্তর করেছেন। আচ্ছা এখন আসেন এইটা আপনি কিভাবে এই পর্বর ব্যাপারটা আপনি হিসাবটা বুঝে দিচ্ছি, আসেন এখন আপনি এটা যেটা করবেন, দেখেন আমি এটা উঠাই দিই, হ্যাঁ এটা উঠায় দিব না, থাক এটা থাক। এখন দেখেন আপনি যোগ করেন, আপনি যোগ করলে হিসাব পেয়ে যাবেন। দেখেন হে কবি, তাহলে 1 2 3 4 4, আর আপনি এখানে আছেন কত, এখানে আপনি শেষে যেহেতু আছে তাহলে আপনি 2 পাবেন, শেষে এটাও শেষে 2 এবং এটা শেষে যেহেতু আছে 2, যেহেতু তাহলে মানে 2, তাহলে 1 2 3 4 5 6, এ হচ্ছে 6। আর হে কবি নীরব কেন, এখানে 2, তাহলে 6 + 2 সমান হচ্ছে কি 8 হচ্ছে। আচ্ছা এবার আসেন ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন যে এসেছে ধরায়, খেয়াল করে দেখেন ফাগুন, এখানে দেখেন 1 2 3 4 5 6, আমি একবার কাউন্ট করতেছি, ঠিক আছে 6। আচ্ছা প্লাস হচ্ছে এখানে ফাগুন গুণ শেষে আছে 2 পাবো। আচ্ছা আর ধরাই শেষে আছে 2 পাবো, জারি হোক 2 পাবো, তাহলে দেখেন 2 এবং 2 4, তাহলে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে 10 হচ্ছে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন এই 10 আর এই হচ্ছে 8, এই 8 এবং 10 খেয়াল করে দেখেন 8 এবং 10 হচ্ছে অক্ষরবৃত্ত, তার মানে এটা অক্ষরবৃত্তের হচ্ছে এই 8 এবং 10 18 মানে 18 মাত্রার একটা কবিতা মানে লাইন ছিল, চরণ ছিল, এবং এটি হচ্ছে 8 + 10, মূল পর্ব হচ্ছে 8 + 10, এটা হচ্ছে অক্ষরবৃত্তের ছন্দে রচিত। এখন আসেন পর্বওয়ালাদের প্রবলেম, পর্ব যারা পর্ব নির্ণয় করতে পারছেন না তাদের এখন আসেন, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন প্যাটার্নে যায়, খেয়াল করেন কোন প্যাটার্নে যায়। ধরেন আপনি এতটুকু ধরছেন, প্লিজ সলভ হয়ে যাবে, আসেন হে কবি, এখন আপনি দেখেন এই ধরেন এই এতটুকু আপনি ধরছেন, ধরেন তাহলে এখানে পাচ্ছেন কোথায়, মুক্ত মুক্ত মুক্ত, তার মানে কি 3, এখানে 3 পাচ্ছেন। নীরব কেন, বা আপনি ধরেন বললেন যে হে কবি নীরব, বলছেন হে কবি নীরব, তাহলে হে কবি নীরব ভাই এটা তো বেখাপ্পা লাগতেছে, হে কবি নীরব, হে কবি এটাই মানানসই লাগতেছে, হে কবি নীরব এটা তো বেখাপ্পা লাগতেছে। তাহলে আপনি ধরেন হে কবি নীরব ধরলেন, তাহলে 3, আর এখানে হচ্ছে এই শেষে আছে 2 পাবেন, এই যে 2 পাবেন, আর হচ্ছে এখানে হচ্ছে 3, তাহলে 3 3 6 হলো। আচ্ছা এখন কেন আছে, তাহলে আপনি কেন ধরেন, এই ধরেন হে কবি নীরব কেন, এখানে আপনি 2 পাচ্ছেন। ফাগুন যে এসেছে ধরাই, এখানে আপনি কেন ফাগুন যে এসেছে ধরাই বা ফাগুন যে এসেছে ধরাই, ভাই পর্বগুলো না অটোমেটিক চলে আসে। এটা যদি যদি আপনারা বলেন, এটা নিয়ে যদি আপনারা একটু যদি বলেন যে পারছেন না বা করছেন না, এটা কিন্তু আসলে কঠিন হয়ে যায়, কারণ পর্বটা ভাঙা খুবই কঠিন, মানে এই পর্ব করে ভেঙে আমি যে বোঝাতে যাচ্ছি এটা মিলতেছে না ভাই, কোনোভাবে মিলতেছে না। তার মানে এইটা হচ্ছে অবশ্যই আমাদের যে প্যাটার্নে পড়তেছেন আপনি একটু উচ্চারণ করে নেবেন, উচ্চারণ করলে এটা অনেক সময় পারা যায়। কিংবা এবার আসেন আপনাদেরকে আমি যেটা করব, আপনাদেরকে আমি কুইজ দিই, আগে কুইজ দিলে আপনি পাবেন। ধরাই তো এক হয় ভাই, না ভাই ধরাই কিভাবে এক হয় ভাই, রাই ফিক্সড, এখানে পাবেন আপনি বদ্ধক্ষর, তো এটা বদ্ধক্ষরের জন্য আপনি শেষে যেহেতু আছে তাহলে শেষে অক্ষরও 2 পাওয়া যায়, মাত্রারও 2 পাওয়া যায়, তাহলে 2 হবে, আর ধ একটা হবে, ঠিক আছে, আপনি ইংলিশে লিখেন বাংলিশে পেয়ে যাবেন। এবার আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইটার প্রশ্ন কেমন হয়, আমি দুটো প্রশ্ন দিচ্ছি, আপনার এই প্রশ্ন দুটো সলভ করবেন। এই যে যারা বলছেন পর্ব পারতেছি না, এই পারছি না সে পারছি না, তাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা লিখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে, লিখেন ভেবেছি কই জানো, ভেবেছি তোমার খোপার জন্য পাঠাবো একটি সোনালী তারা। আচ্ছা আমি পুরো লিখি, পাঠাবো একটি কি বলেছে এটা, সোনার তারা, তাই না, সোনালী তারা। আচ্ছা সোনালী তারা দেখা যাচ্ছে, সোনালী তারা। আচ্ছা এখন দেখেন ভেবেছি তোমার খোপার জন্য পাঠাবো একটি সোনার তারা, এইটা কোন ছন্দ হবে, আপনি অক্ষর ভেঙে নেন, তাহলে কি হবে, ভেবেছি তো মার খোপার জন্য, দুইটা জন্য পাঠাবো একটি, হয় না একটি একসাথে, যারা পারছেন না বাংলিশ করে ফেলবেন, সোনালী তারা, তাহলে আমরা অক্ষর বিশ্লেষণ করে ফেললাম। এবার আপনি মুক্ত নাকি বদ্ধ ইউজ করে নেন। ও আমি তো আপনাদের সলভ করে দিচ্ছি, আমি তো অ্যাকচুয়ালি আপনাদের প্রশ্নটা আগে দিই, দেখেন প্রশ্ন ধরন দেখেন, অপশন দিয়ে দিই। অপশন ক নাম্বার বলেছে, মাত্রা বৃত্ত আমি লিখলাম না, মাত্রা লিখলাম শুধু, মাত্রা 6 + 6,
হ্যাঁ, দেন হচ্ছে লিখে এখানে অবশ্য এরা অবলিক ছিল এইভাবে, দুইটা চরণ দিছে ওরা অবশ্য। দেখেন 6+6 আবার হচ্ছে 6+5, 6+5, এটা একটা অপশন, খেয়াল করেন এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন দিচ্ছে খ নাম্বার দেখেন বলেছে স্বরবৃত্ত, কি বলেছে স্বরবৃত্ত। স্বরবৃত্ত হচ্ছে চান্স খুব কম থাকে, স্বরবৃত্ত হচ্ছে এগুলো হবে না, কঠিন স্বরবৃত্ত হচ্ছে দেখেন দিয়েছে স্বরবৃত্ত কই যেন স্বরবৃত্ত আচ্ছা স্বরবৃত্ত হচ্ছে 4+4 আবার 4+4 দিয়েছে। আচ্ছা এবার আসেন গ নাম্বারে, খেয়াল করে দেখেন গ নাম্বারে কী করছে, লিখছে অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত কী দিয়েছে 8+2, দেখেন 8+2 আর একটা দিয়েছে 8+2, এটা হবে না। আচ্ছা এবার আসেন মাত্রাবৃত্ত, ঘ নাম্বার খেয়াল করেন কি বলেছে, ঘ নাম্বার আর একটা দিয়েছে মাত্রার, এই মাত্রা দুইটা দিয়েছে এখানে, তার মানে মাত্রার দিকে মানে অপশনটা যাবে পরীক্ষা, তাই না? আচ্ছা 5 আবার 5 দিয়েছে দিয়ে আচ্ছা 5+5 অবলিক 5 প্লাস হচ্ছে 5। এবার আসেন এটা আপনি অটোমেটিক্যালি পারবেন। কিভাবে পারবেন? তাহলে আমরা তো প্রথমে ভেঙে নিয়েছি, এটার উত্তর কি হবে একটু লিখেন তো, সবাই লিখেন এটার উত্তর কি হবে, সবাই দ্রুত লিখেন এটার উত্তর কি। এমডি ইমন বলতেছে 1 নাম্বার হবে, ক্লাস বাদ দিয়ে ফাইজলামো করতে আসছে কিছু লোক। নিশিমণি কি হয়েছে, কে এমন করছে, এই আপনারা জ্বালাবেন না কাউরে, ঠিক আছে, উত্তক্ত করবেন না, মেয়েদের বিশেষ করে না নির্যাতনের মামলা আমি সহ দিয়ে দেবো। আচ্ছা কইতে আসলাম আপনার কি যেন লিখছে, যাই হোক কমেন্ট আসছে না কেন ক অনেকে লিখছেন, ক লিখছে, অবিদ লিখেছে, হ্যাঁ অবাইদ লিখেছে, তবে এমডি ইরন লিখেছে, আয়রন না ইরন ভাই, ERON কি যেন লিখছেন ভাই। আচ্ছা ওকে এবার আসেন দেখেন আপনি অটোমেটিক পারবেন, দেখেন অপশন তাকালে পারবেন। তাহলে ভে বে ছি তো মার ফিক্সড, খোপার ফিক্সড, জন নো, আচ্ছা জন হচ্ছে হবে বদ্ধ, তারপর হচ্ছে জন্য ইউ। পাঠাবো পাঠাবো, এক বদ্ধ, টি মুক্ত, সোনালি মুক্ত, তারা মুক্ত। তাহলে প্রশ্নকর্তা কিন্তু অবলিক দিয়ে দিয়েছে, দেখেন এভাবে কিন্তু অবলিক দিয়ে দিয়েছে আপনাকে, তার মানে একদিক মিলাতে বলে আরেকদিক মিলে যাবে। যদি আপনি এটা স্বরবৃত্ত ধরেন, প্লিজ যদি আপনি স্বরবৃত্ত ধরেন তাহলে দেখেন কত হচ্ছে 3, আর এখানে কত 2, 3 আর 2 5, অথবা আপনি 3 দেখেন, একটা শব্দ যদি দেখেন ভেবেছি একটা শব্দ দেখেন 3, তাহলে 3 দুইটা ধরলে কি 5 হচ্ছে। তাহলে স্বরবৃত্ত আসেন দেখেন ভাই 4+4 বলছে, তার মানে অবলিগের আগে কিভাবে 4+4 জীবনও সম্ভব না, 4+4 জীবনও না, 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে, তার মানে 9 আমি অর্ধেক করলে কত হয় 5 এবং 4 বা 4 বা 5 হয়, তাই কি না? তার মানে এটা জীবনও এটা হচ্ছে না, এটা বাদ। এখন আসেন মাত্রাবৃত্ত আসেন, তাহলে মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত 1 2 3 4 শেষে আছে, তাহলে শেষে থাকলে কি অক্ষরও 2 হয় আর মাত্রাও 2 হয়, তাহলে কমন যাচ্ছে এটা, তাহলে আমি এটা 1 2 3 4 খেয়াল করেন 4 এবং 2, 4 আর 2 হচ্ছে 6। বাকিটা দেখি আমরা 1 এবং 1 2 আর খোপার শেষে যেহেতু আছে বদ্ধ, তাহলে পাবো 2, তাহলে 2 2 4 আর জন প্রথমে আছে, খেয়াল করেন প্রথমে আছে, তাহলে প্রথমে মানে যেহেতু এটা প্লিজ মনোযোগ দিবেন, এখানে কথা আছে, আমি 6 লিখে দিয়েছি। আচ্ছা 6 প্লাস দিচ্ছি, এখানে দেখেন 1 এবং 1 2 এবং শেষে আছে এটা পার বদ্ধ, তাহলে 2 আর আমরা 2 পাবো, শেষে থাকলে 2 পাবো, তাহলে এটা 4। এবং এইখানে দেখেন জন্য এটা আছে আগে আছে, তাহলে আমরা 4 কিন্তু পেয়ে গেছি। যদি আমি এটাকে খেয়াল করেন প্লিজ, যদি আমরা এটাকে মাত্রাবৃত্ত ধরি তাহলে 2 হবে, তাহলে কত হবে 2। আর যদি আমরা অক্ষরবৃত্ত ধরে নিই তাহলে কি দেখেন ভাই বলেছে কি অক্ষরবৃত্ত হবে তখনই শেষে 2 হবে, বদ্ধাক্ষরে শেষে 2 পাবো, যদি শেষে বদ্ধাক্ষর থাকে 2 পাবো, আর যদি আগে হয় মানে মধ্যে বা আগে সেক্ষেত্রে আমি 1 পাবো। তাহলে আমরা দেখেন 1 আর 2 শেষে আছে বদ্ধাক্ষর 1, তাহলে এখানে 3 পাচ্ছি, 3 আর এখানে 1 পাচ্ছি 4, আর যেহেতু এই বদ্ধাক্ষরটা আগে আছে তাহলে আমি অক্ষরবৃত্ত করতে গেলে আমি 5 পাচ্ছি। কত পাচ্ছি আমি 5 পাচ্ছি। আর যদি আমরা মাত্রাবৃত্ত করি তো মাত্রাবৃত্ত তো অলওয়েজ বদ্ধ কি 2, শুরুতে কি মাঝে কি শেষে টাইম নাই, মাত্রাবৃত্তর বদ্ধাক্ষর অলওয়েজ 2, যেখানে হোক 2 হবে, তাহলে আমি পাচ্ছি মাত্রাবৃত্ত করতে গেলে আমাকে এটা করতে হচ্ছে 6 করতে হচ্ছে। তাহলে প্রথমে দেখেন 6 প্লাস 6 বা 5, তাহলে এখন খেয়াল করেন তো মাত্রাবৃত্ত, খেয়াল করেন তো দেখেন কি কইছে মাত্রাবৃত্ত, দেখেন 6 প্লাস হচ্ছে 6, আর এখানে মাত্রাবৃত্ত কি বলছে 6 প্লাস হচ্ছে মানে 5 প্লাস হচ্ছে 5,
এখন আপনি খেয়াল করেন 5 প্লাস হচ্ছে 5, তাহলে এখন দেখেন তো ভাই এখানে 3 এবং এখানে মানে কেমনে ভাই 5 তো কোনোভাবেই সম্ভব না। তার মানে এইটা খেয়াল করে দেখেন, এটা যদি আমরা এভাবে ধরি, যদি দেখেন 6 পাচ্ছি, এই দেখেন 6, আর এখানে আমরা 5 পেয়েছি। 5 পেয়েছি কখন? যদি আমি অক্ষর ভিতরে ধরি, অক্ষর ধরলে 5 পাবো। প্লিজ খেয়াল করেন, অক্ষর ধরলে 5, 1 এবং 2 আর শেষে আছে 2, তাহলে 2 দিয়ে 4, আর এটা আছে প্রথমে আছে, তাহলে এই 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 শেষ প্রথমে আছে, তাহলে একে ধরলে কি পাবো? 6 পাবো। খেয়াল করেন, এর ধরলে 6 পাবো, আর এর ধরলে পাবো 5। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার অপশনে দেখেন কোনটা আছে, এই প্লাসের পরে কোনটা আছে, এই 5 আছে না 6 আছে? খেয়াল করে দেখেন কোনটা আছে অপশনে। দেখেন এখানে 5 আছে কিন্তু 6 নাই, তাহলে 6 5 নাই, তাহলে 6 6, তার মানে এটা আমরা এটা হচ্ছে মাত্রা ধরছে। কি ধরছে? মাত্রা। কিভাবে? এই দেখেন একটা আর দুইটা, তিনটা দুইটা, পাঁচটা একটা 6টা, তার মানে এখানে হচ্ছে 6 প্লাস 6, এই যে এটা হচ্ছে উত্তর। পরেরটা আসেন দেখে নিই, পাঠাবো। তাহলে 1 2 3, একটি 3, তাহলে মাত্রা ধরলে কি হবে? 2 হবে, এটা 2 হবে, যেখানে থাক 2, অলওয়েজ বদ্ধ 2, তাহলে 1 2 3 4 5, আর এখানে একটা করে 6টা, তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি এখানে 6 পাচ্ছি। খেয়াল করেন 6 পাচ্ছি। আর এবার এখানে আসেন সোনালী তারা, তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা পাচ্ছি কি এখানে? আমরা এখানে 5 6 5, দেখেন তো, এই দেখেন 6 5 পেয়ে গেছি। ভাই প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস করার উপর কোনো ট্রিটমেন্ট নাই। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনি ভালো করবেন। দেখছেন? তার মানে আপনি এই পর্ব নিয়ে মারামারি করতেছেন, পর্ব খুব একটা না পারলেও প্রবলেম নাই, প্রশ্নকর্তায় মোটামুটি সেট করে দেবে ভাবে। আপনি মোটামুটি বুঝতে পারছেন। এখানে দুইটা দেখেন, ভেবেছি তোমার খোপার জন্য পাঠাবো একটি সোনালী তারা, এই হচ্ছে কবিতাটা ছিল এমনি। তাহলে আপনি দেখেন আমরা কিন্তু এটা পর্ব করতে পারতেছি। তাহলে আপনি কিন্তু একটু টেকনিক্যালি প্র্যাকটিস করলে কিন্তু আপনি এগুলো উত্তর ইজিলি বের করতে পারবেন যে কোন দিক যাচ্ছে। যেহেতু 6 প্লাস 6 আসছে, তার মানে কি এটা মাত্রাবৃত্তের দিকে যাবে, মাত্রার দিকে যাবে, কারণ মাত্রার গঠন কি 6 প্লাস 6, দেখেন 6 প্লাস 6 মাত্রার গঠন। আর অক্ষর দিতে গেলে কি 8 প্লাস 10ও লাগবে, তো আপনি এখানে 8 প্লাস 10 করবেন কেমনে ভাই? কেমনি করবেন বলেন? আপনি এটা যোগ দিলে 6 6 12 হয়, আপনি যদি যোগ দেন সবগুলা 1 2 3 4 শেষে আছে, 4 আর 2 কত? 6 6 7 7 আর 2 কত? 7 আর 2 হচ্ছে 9 9 আর 10 10 আর এখানে কত হবে? 1 হবে, 11। তো 11 কি হয়? এখানে কি 11 হয়? না, হয় 8 না হয় 10, তার মানে অক্ষরবৃত্ত এখানে মিলতেছে না, হিসাব বাদ, শেষ। এই হচ্ছে শেষ। এবং আরেকটা কোশ্চেন আছে, আপনারা একটু বলবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, কাইন্ডলি একটু বলবেন। আপনারা বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন আমাকে যে বুঝতে পারছেন কিনা। এই আপনারা অপ্রয়োজনীয় কমেন্ট করতেছেন কেন? দেখতো কে অপ্রয়োজনীয় কমেন্ট করতেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা কুইজ দিচ্ছি। এটা কুইজ দেওয়ার আগে আপনাদেরকে আমি আরেকটা কুইজ দিই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুইজ দিই। আমি দেখে দেখে দিচ্ছি। দেখেন, তুমি আসো নাই তোমার সঙ্গে বকুল গন্ধে বৃষ্টি এসেছে। তার মানে ব্যাপারটা কি? খেয়াল করেন, আমি লিখতেছি। দেখেন, তুমি আসো নাই তোমার সঙ্গে প্রশ্ন আসছে কেমন? দেখেন, তোমার সঙ্গে এভাবে আসছে, তার মানে একটা চরণ দিছে। বকুল গন্ধে, খেয়াল করে দেখেন, বকুল গন্ধে বৃষ্টি এসেছে। এবার আপনি কি করবেন? ভাঙেন, তুমি আসো নাই, একটা, ঠিক আছে, আসো নাই, না ন আই হচ্ছে না, নাই একটা। তোমার সঙ্গে দুইটা, বকুল গন্ধে একটা ধে, বৃষ্টি এসেছে। এবার আসেন, আচ্ছা প্রশ্ন কি দিচ্ছে? আমরা প্রশ্নটা আগে উত্তরটা, প্রশ্নের অপশনগুলো চেক করে নিই। অপশন দিয়েছে এরকম, আমি লিখে দিচ্ছি অপশনগুলো। অপশন দিয়েছে হচ্ছে মাত্রাবৃত্ত দিয়েছে হচ্ছে এখানে মাত্রাবৃত্ত 6 প্লাস 6, দেখেন 6 প্লাস 6 অবলিক হচ্ছে 6 প্লাস 6। আচ্ছা, খ নাম্বার কি দিয়েছে? খ নাম্বার দিয়েছে হচ্ছে স্বরবৃত্ত, সেটা হচ্ছে 4 প্লাস 4 অবলিক হচ্ছে 4 প্লাস 4। দেখেন ভাই, এটা স্বরবৃত্ত হবে না, কারণ এটা ভাষা জটিল আছে, এটা স্বরবৃত্ত হবে না, ঠিক আছে? এটা কবিতার ভাষা না, মানে ছড়ার ভাষা না। এবার আসেন গ নাম্বার, দেখেন অক্ষরবৃত্ত। হ্যাঁ, অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্তের মধ্যে একটা উত্তর হবে। অক্ষরবৃত্ত হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 এবং 10 প্লাস 10, ঠিক আছে, 10 প্লাস 10 হইতে পারে। আচ্ছা, মাত্রাবৃত্ত আবার দিয়েছে, মাত্রাবৃত্ত ঘ নাম্বার। তো ঘ নাম্বারে যদি আমরা মাত্রাবৃত্ত দিই, তাহলে একটু খেয়াল করে দেখেন, মাত্রাবৃত্ত দিয়েছে এখানে কত? 5 প্লাস 5 অবলিক দিয়েছে 5 প্লাস হচ্ছে 5। খেয়াল করে দেখেন। এখন চলে আসেন
এখন খেয়াল করে দেখেন যে খেয়াল করেন স্বরবৃত্ত তো ভাই স্বরবৃত্ত হওয়ার কোনো চান্সেস নাই, এটা কঠিন, ভাষা কঠিন আছে। স্বরবৃত্ত তো আমি বাদ দিয়ে দিলাম, ছড়া না, এটা কোনো ছড়া না, এটা কবিতার লাইন, ছড়া না। মাত্রাবৃত্ত 5 + 5 5 + 5, এটা কোনো কথা হইলো না, কারণ মাত্রা কি মিনিমাম হইতে গেলে আপনার 6 6 এরকম যাওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এটা মাত্রাবৃত্তের মধ্যেও যাচ্ছে না, বুঝতে পারছেন? তাহলে এটা মাত্রাবৃত্তের মধ্যে যাচ্ছে না। তাহলে উত্তর টিকলো কি, হয় অক্ষরবৃত্ত 10 + 10, না হয় মাত্রাবৃত্ত 6 + 6। তাহলে এই অংশটা একটা 6 + 6 এর মধ্যে একটা হিসাব পাবো, আর এর মধ্যে একটা হিসাব পাবো 6 + 6, যে কোনো। তা আমরা এই হিসাবটা করে দেখি। তুমি ইউনিয়ন চিহ্ন দিচ্ছি, আমি ইউ দিচ্ছি, নাই, তো ইউনিয়ন মার একটা, সঙ্গে সঙ্গে গে অনেকটা না যাচ্ছে, তা এটা করে ফেলি। বকুল ফিক্সড, গণ ফিক্সড, ধে ইউ, বৃষ ফিক্সড, টি মুক্ত, এ সে ছে মুক্ত। তা আমরা এটা নিয়ে কাজ করি আগে, দেখেন এটা নিয়ে কাজ করলে আপনি হিসাব পেয়ে যাবেন, যেহেতু অবলিক দিয়ে রাখছে। তাহলে দেখেন 1 2 3 4 5 6, এখানে একটা 7, তারপর 7 পেয়ে গেছেন। এখন লাগবে কত দেখেন, এখানে 2টা গ্যাপ আছে, বদ্ধক্ষর। তো শেষে বদ্ধক্ষর থাকলে আপনার জন্য মজা কাউন্ট করতে। কেন মজা? কারণ আপনি দেখেন শেষে বদ্ধক্ষর থাকলে আপনার জন্য মজা হচ্ছে এই কারণে যে আপনি এটা আপনি করতে পারবেন, গুনতে পারবেন। তাহলে শেষে দেখেন, খেয়াল করুন প্লিজ, তাহলে শেষে আছে 2 পাবেন, তাহলে 1 2 দেন, আর এটা প্রথমে আছে, তাহলে প্রথমে থাকলে হয় 1-এর বদ্ধ প্রথমে থাকলে 1, না হয় 2, আমি কোনটা দিব? তাহলে এক কাজ করি, আমি এখানে 1 দিই। তাহলে 1 দিলে কি হচ্ছে দেখেন, 1 দিলে হচ্ছে, খেয়াল করে দেখেন প্লিজ, 1 দিলে কি হচ্ছে দেখেন, 1 দিলে হচ্ছে এখানে 7 আর 2 কত হচ্ছে, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 1 10। আচ্ছা আমি যদি 2 দিই তাহলে কত হবে 11। আচ্ছা যদি আমি এইটাকে আমি আরেকভাবে যদি বিশ্লেষণ করি, খেয়াল করে দেখেন, তুমি আসো নাই তোমার সঙ্গে, খেয়াল করে দেখেন তোমার সঙ্গে, এখানে অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে, নাই দিশর, এখানে কি তারা কি 2টা করে ধরছে নাকি? তাহলে নাই, তুমি আসো নাই মাত্রাবৃত্ত 6 + 6, উত্তর অক্ষরবৃত্ত 10 + 10, 306 এর উত্তর হচ্ছে ক দিয়ে রাখছে, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছে অবশ্যই মাত্রাবৃত্ত ছন্দে রচিত 6 + 6। তাহলে তুমি আসো নাই, তুমি আসো নাই, নাই এখানে তো 5 হওয়ার কথা, তুমি আসো নাই, এটা হলো তো 5 হওয়ার কথা, 5। তোমার, আমি যে মাত্রাবৃত্ত ধরি তাহলে কি হবে, তোমার 1 মার 2, তাহলে 3 এখানে, আর সঙ্গে 1 আছে এখানে, আর এখানে শেষে 2 আছে, তাহলে 2 হবে। তাহলে এটা 5 + 5 হচ্ছে, এটা তো এই ছন্দে যাচ্ছে হিসাবে, মাত্রাবৃত্ত 5 + 5 যাচ্ছে। কারণ দেখেন ভাই, আমি যদি এটা কাউন্ট করি দেখেন কি হচ্ছে, 1 2 3 4 5 5 পাচ্ছি আমি। আর এটা যদি আমি সঙ্গে নিই তাহলে কি হচ্ছে দেখেন, তোমার সঙ্গে একটা, তো মার এটা একটা, সঙ্গে, তাহলে এটা যেহেতু ইউ মুক্ত, 1 1 করে পাবো, 2 পাবো, আমি তাহলে 2 লিখে নিচ্ছি, দেখেন 2 লিখে নিচ্ছি। আর এখানে যেহেতু পরে বদ্ধ আছে, এই 2 পাবো, আমি 2 দিলাম। আর যদি আমি কোনো কারণে এটাকে বলি অক্ষরবৃত্ত, তাহলে 1, আর মাত্রাবৃত্ত যদি বলি তাহলে 2 পাবো, আমি এখানে 2 পাচ্ছি, 2 দিলাম, তাহলে যোগ করে কত হচ্ছে, তো 6 হচ্ছে, 5 + 6। হিসেব তো কিছুই মিলতেছে না। এই নাই তো হচ্ছে দিশর, এখানে তো একটাই হবে, নাই, এটা কি 2টা সম্ভব? এই কমেন্ট করেন তো, নাই কি 2টা সম্ভব? না, নাই তো 2টা সম্ভব না, নাই তো একটা হওয়ার কথা। তাহলে কি কোশ্চেন ভুল আছে এখানে? আই থিঙ্ক কোশ্চেন ভুল আছে এখানে। আচ্ছা যাই হোক, এবার এই 5টা আসেন, এই 5টা কি অবস্থা দেখেন। বকুল গন্ধে, তাহলে 1 2, বকুল গন্ধে, তাহলে 2 দিলাম আমরা এখানে, 2 শেষে আছে, তো আবার 2 দিলাম, এবং গন্ধে, তাহলে যেহেতু আমরা এটাকে মাত্রাবৃত্তের দিকে নিয়ে গেছি তাহলে 2 দিলাম আবার, তাহলে দেখেন খেয়াল করে দেখেন 6 হয়ে গেছে, 3 দিকে 6। বৃষ্টি 1 2 3 4, আর বৃষ বদ্ধক্ষর আছে, তাহলে আবার 2 দিব, তাহলে এখানে দেখেন 1 2 3 4, আর এখানে বৃষ 2, 4 আর 2 6। তাহলে আমি কিন্তু এদিকে দেখেন 6 + 6 কিন্তু ঠিকই মিলতেছে, 6 + 6। তাহলে আমি যদি এখানে আসি, এখানে 6 + 6 কিন্তু ঠিকই মিলতেছে, কিন্তু এখানে হিসেবে 5 + 6, এখন 5ও তো হয় না। তাহলে তুমি আসো নাই, এটা তো 5 হচ্ছে, 5 + 6, এদিক মিলছে, এটাও মিলছে, 6টা এটাও মিলছে, তাহলে এইটা কেন মিলে না? এটা কি তাহলে 5 ছিল নাকি? এটা এখানে ভুল হচ্ছে আমাদের। তুমি আসো নাই, বাক্য তো এমনই ছিল, তুমি আসো নাই, তাই রাইট? তুমি আসো নাই, এটা বুঝতে পারতেছি আমি নিজে, এটা দেখতে হবে আমার নিজেরই দেখতে হবে। তুমি আসো নাই, এখানে 2 অক্ষর 2টা অক্ষর ধরছে কিনা, 2টা অক্ষর নাকি আমাদের ভুল হচ্ছে, তুমি আসো নাই, এটা বুঝতে পারতেছি না আমি। যাই হোক, তাহলে এটা আমি ফেলাই দিলাম। আই থিঙ্ক উত্তর এই হতো, কারণ পরেরটা যেহেতু মিল 6 + 6 হচ্ছে, মাত্রাবৃত্তের হবে এটা। এখন আসেন, আপনাদেরকে আমি 2টো লাইন দিচ্ছি, এই 2টো লাইন প্লিজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনাদের সলভ করে দিচ্ছি। যেমন আপনাদের একটা কুইজ দিচ্ছি, এটা উত্তর করবেন আপনারা সবাই। এতক্ষণে অরিন্দম দেখেন
এটা কবিতার লাইন পরীক্ষা আসে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এটা আপনারা বের করবেন। আর একটা আছে আমার চেতনা, আমার চেতনা, আমার চেতনা, আমার চেতনা যেন একটি একটি সাদা সত্যিকারের পাখি, সত্যিকার পাখি, এই দুটা বের করবেন। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, সত্যিকার পাখি, এই দুটো আপনারা বের করবেন। আমি আপনাদের বের করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের বের করে দিচ্ছি, হিসেবটা দেখে নেন। দেখেন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তার মানে আমরা এবার একটু করে নিই, মুক্তবদ্ধ করে ফেলে নিই। তাহলে এতক্ষণে, তোক খো নে, অরিন্দম অ মুক্ত, ঋণ ফিক্সড, দম ফিক্সড, কহিল কহিল মুক্ত, বিষাদে বিষাদে মুক্ত। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, নর্মালি এমনটা হওয়া উচিত আপনাদের উচ্চারণটা, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তো এইরকম দেখেন, তাহলে আমরা হিসাব করলে কি হবে দেখেন, 1 2 3 4, 4টা পেয়ে গেছে আমরা, তার মানে 4 পেয়ে গেছে। এখন দেখেন এইখানে দেখেন ভিতরে আছে, কিন্তু এটা খেয়াল করেন ভিতরে আছে। তাহলে ভিতরে যদি থাকে, আমরা যদি মাত্রাবৃত্ত ধরি তাহলে কি হবে, এখানে 2 যোগ হবে, এখানে 2 2 3, তার মানে কি 1 2 3 6 যোগ হবে। তাহলে দেখেন খেয়াল করে দেখেন 4, আচ্ছা আমরা এভাবে না, এভাবে করি, 1 2 3 আর 2 হচ্ছে 5, আর এখানে 1 এবং 2 2 4 আর 5 5 হচ্ছে। তো ভাই 5 5 তো কোনো পর্ব তো ওইভাবে নাই, 6 + 6 হইতে হবে, অথবা 8 বা 10 হইতে হবে, অথবা 4 + 4 হইতে হবে। তার মানে এটা আমরা দুইবার একটা পার্ট নিয়ে করতে হবে, একসাথে করতে হবে, একসাথে। তাহলে একসাথে করলে কি হবে দেখেন, আমি আগে হচ্ছে মুক্তগুলো কাউন্ট করে নেন, 1 2 3 4, আমি 4টা কাউন্ট করে নিলাম। এবার আসেন, এই আমরা কিন্তু এখানে 2 করে দিয়েছিলাম, তখন যে 5 করলাম না, 2 করে দিয়েছিলাম, তাহলে মাত্রাবৃত্ত হচ্ছে না। তাহলে আমরা এখানে এই প্যাটার্নটা ফলো করবো, যেহেতু এটা ভিতরে আছে তাহলে 1 হবে, 1 দিলাম। আর অরিন্দম এটা ভিতরে আছে, তাহলে 1 দিলাম। শেষে আছে দম শেষে আছে, 2 দিলাম। তাহলে যোগ করেন, এই দেখেন 4 আর 2 6 6 7 8, তার মানে 8 করে হচ্ছে। খেয়াল করে দেখেন, এই যে 8 মানে কি, হয় অক্ষরবৃত্তে যাবে, হয় অক্ষরবৃত্তে যাবে। আচ্ছা পরেরটা আসেন, কহিলা 1 2 3 4 5 6, তাহলে দেখেন এই 8 + 6 সমান কত হয়, 14, চতুর্দশপদী, এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত চতুর্দশপদী, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্তের এটা একটা লাইন, কি বলে, বিভীষণপতি মেঘনাদ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এটা বুঝতে পেরেছেন। এবার আসেন এই কবিতাটা, আসেন দেখেন এটা খেয়াল করে দেখেন, আমার, তাহলে আমার চেতনা যেন একটি সাদা, আচ্ছা এখানে বলে রাখা ভালো, সাদা বানানটা আমাদের যে আল মাহমুদ যে লেখক, তিনি তালবস্য দিয়ে ইউজ করেছেন, তো আমরা তালবস্য দিয়েই ব্যবহার করবো এই কবিতার ক্ষেত্রে। সত্যিকার, খেয়াল করে দেখেন, সত্যিকার পাখি। যারা আমার মতো করে পারছেন না তারা কাইন্ডলি একটু বাংলিশ করে ফেলবেন, বাংলিশ করে রেজাল্ট একই রকম হবে ভাই, বাংলিশ করে ফেলবেন। এবার আসেন আমি ইউনিয়ন করে ফেলি, মানে কি বলে, মুক্তবদ্ধ করে ফেলি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। আচ্ছা এখন আসেন, এই জায়গাতে আপনাদের একটু প্রবলেম হবে যে আমি কোন দিক যাব, মানে কোন দিক যাব আমি। তো এখন দেখেন, যদি আপনি আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, খেয়াল করে দেখেন আপনি এখানে একটু আপনারা, আচ্ছা কাজ করেন, এই আমি তো মোটামুটি ভেঙে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু দেখেন তো, এটা কমেন্ট করেন তো এটা কি হবে, একটু চেষ্টা করেন তো। রি কি বদ্ধ বুঝি না, এটা কি লিখছেন, মাত্রাবৃত্ত লিখছেন, অনেকে লিখছেন, অক্ষরবৃত্ত লিখেছেন, আপনারা একটু উত্তর করেন তো। আমি ঠিক কমেন্টগুলো ঠিকমতো পাচ্ছি না, এটা কেন প্রবলেম হচ্ছে আমি জানি না, কমেন্টগুলো ঠিকমতো পাচ্ছি না। যাই হোক আপনারা আগে লিখেন, ঠিক আছে? দেখেন, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, কবিতাটা হচ্ছে এরকম যে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি। যাই হোক আমি এইভাবে আমি পর্ব করলাম, আমি আমার মতো পর্ব করলাম, আমরা মিলে নিচ্ছি, দুইভাবে মিলাবো, আপনাদের মতো করে মিলাবো, আমার মতো করে মিলাবো। তাহলে দেখেন 1 2 3 4 5 6 6 পাচ্ছেন। আর যেহেতু এটা শেষে আছে, যদি আমি মুক্ত ধরি, মানে সরি মাত্রাবৃত্ত ধরলো শেষে 2 পাওয়া যায়, অক্ষরবৃত্ত ধরলো শেষে 2 পাওয়া যায়। তাহলে দেখেন 1 2 3 4 5 6 আর এই 2 হচ্ছে 8, খেয়াল করে দেখেন। এবার এদিকে আসেন, যদি পুরোটা ধরে নেন তাহলে 1 2 3 4 5 6 6 আর
যেহেতু 6 ধরেন আপনি আগে, এবার যেহেতু এটা দেখেন শেষে আছে, তাহলে আমি আবার 2 ধরলাম, ঠিক আছে। আর যেহেতু আমরা অক্ষরবৃত্ত যদি ধরি অক্ষরবৃত্ত, তাহলে এটা কি হচ্ছে 1, মানে শুরুতে 1, অক্ষরবৃত্তের শুরুতে 1, আর এটাও কি শুরুতে আছে 1, তাহলে হচ্ছে 1 1 হচ্ছে 2, তা যোগ করেন, দেখেন যোগ করলে কিন্তু আমরা 10 পেয়ে যাচ্ছি। তার মানে এই 8 + 10, খেয়াল করে দেখেন 8 + 10, এটা কিন্তু হচ্ছে মোট হচ্ছে কত হবে, 8 10 16, তার মানে 16 ধরনের মোট। দেখেন খেয়াল করেন 16টা হচ্ছে মাত্রা আছে, 16টা এক লাইনে 16টা মাত্রা আছে, এবং হচ্ছে এই 8 এবং 10 হচ্ছে পর্ব বিশিষ্ট আমাদের এই 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 হচ্ছে কবিতাটা ছিল, বা আমাদের লোকলোকান্তরের কবিতাটা ছিল। 8 10 18, তাই না? আচ্ছা 8 10 18 তো হইল, সমস্যা নাই। এটা তো আমার এখানে বড়রা ক্লাস করে, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ ওরা পারে, সমস্যা নাই, বিশেষ পরীক্ষারা পারে। আচ্ছা ওকে, তো আজকে এই ছিল ক্লাস। আশা করি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, আছে কমেন্টগুলো